সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আপনারা সবাই যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন, আপনারা আপনাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সুস্থ এবং মানসিকভাবে মনোবল আপনারা দৃঢ় রাখছেন। আপনারা সবাই জানেন ইউকে সহ সারা বিশ্বে যে কোভিড-19 যে প্যান্ডেমিক চলছে, সে প্যান্ডেমিক অলরেডি ইউকেতে 1 লক্ষেরও বেশি লোক মারা গিয়েছে অলরেডি, এবং আরও অনেকেই এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা এনটিভি ইউরোপের পক্ষ থেকে আপনাদের সবার আশু সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি ইতিমধ্যে আমাদের কমিউনিটি অনেকেই কোভিড-19-এ আমাদের থেকে হারিয়ে গেছেন। আমরা তাদের সবার জন্য দোয়া করছি। এই আবেদন রেখে আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন এনটিভি ইউরোপের আইন ও অধিকার অনুষ্ঠানে আমরা সাধারণত আপনাদের বিভিন্ন ধরনের ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। পাশাপাশি আপনাদের বিভিন্ন প্রশ্ন সরাসরি আমরা স্টুডিওতে নিয়ে থাকি। আমাদের এই আয়োজনে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি একাধারে একজন সলিসিটর এবং ব্যারিস্টার, যিনি জে কেয়ার সলিসিটর প্রিন্সিপাল দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আপনারা যখনই আমাদের স্টুডিওতে কল দিবেন, আপনাদেরকে বিনীত আবেদন করছি আপনারা অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন এবং সরাসরি স্টুডিওতে কনসেন্ট্রেট করবেন। পাশাপাশি আপনাদের প্রশ্নটা যতটুকু সম্ভব আগে থেকে গুছিয়ে রাখবেন, ছোট করে রাখবেন, তাহলে আমরা আপনাদের মতো আরও অনেকের প্রশ্নের জবাব দিতে পারবো বলে আশা রাখছি। তো আর দেরি নয়, আমরা চলে আছি আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। রেজা ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। এই লকডাউনের ভিতরে যতটা ভালো থাকা সম্ভব জি সেটাই ভালো আছি। ভাই, আসলেই আমরা দেখলাম যে হঠাৎ করেই যে কোভিড, বিশেষ করে যে লন্ডনে যেভাবে আমাদের লন্ডনকে লন্ডভন্ড করে দিল, যেভাবে আমি বলছি, তো এই অবস্থায় আসলে আমাদের বা কি করণীয় আছে? না, আসলে যেটা সবচেয়ে দুঃখজনক যে এ ব্যাপারে তোমার স্পষ্টই মতো মনে আছে, ঠিক 1 বছর আগে গত বছর ফেব্রুয়ারিতে এই স্টুডিওতে বসে আমরাই বোধহয় প্রথম বাংলা কোনো লিগ্যাল প্রোগ্রামে, যে আমরা তখনও কিন্তু দেশে আক্রান্ত হয়েছে কিন্তু কেউ মারা যায়নি, আমরা প্রথমে সাবধান দিয়েছিলাম, বলেছিলাম যে চায়নাতে যেটা শুরু হয়েছে এটা এখানে চলে আসবে। তার 2 সপ্তাহ পরে আমাদের পরবর্তী অনুষ্ঠানে তখন অলরেডি এদেশে 2 জন মারাও গিয়েছিল। আমার খেয়াল আছে, আমরা বলেছিলাম তখন। এবং দেখো, তখনও কোনো সতর্কতা না নিয়ে, সতর্কতা অবলম্বন না করার কারণে আজকে সরকারি হিসেবটা কিন্তু খুবই একটা কাটছাট হিসাব, যে আইডেন্টিফাই করার 28 দিনের মধ্যে মরতে হবে। আমরা জানি বহুত লোক 40, 41, 50 দিন পরেও কিন্তু মারা যাচ্ছেন। তো সেই হিসেবে হয়তো বা আমরা গতকাল পর্যন্ত জানি যে 1,04,000-এর মতো লোকের মৃত্যু হয়েছে, কিন্তু হয়তো বা প্রকৃতপক্ষে হয়তো বা মৃতের সংখ্যা অনেক বেশি, যেটা হয়তো আমরা জানি না। এই যে একটা ব্যাপার এখানে ঘটে গেল, এবং তারপরে যে ভ্যাকসিন, এখন তো সেদিন দেখলাম ফেসবুকে একজন লিখেছে যে করোনা হওয়ার চাইতে ভয় হচ্ছে ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন নিয়ে বেশি ভয়, ভ্যাকসিন নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে, এটা নিয়ে রাজনীতিও হচ্ছে। পরশুদিন শুনছিলাম যে বেলজিয়ামে যেখানে এই অ্যাস্ট্রাজেনিকার যেখানে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি নাকি ভিজিট করতে যাবে। তো চারিদিকে নানা ধরনের একটা সমস্যা দেখা যাচ্ছে। এইমাত্র আমি জাস্ট বিবিসির লেটেস্ট আপডেট নিউজ যেটা হলো, সেটা হচ্ছে যে আমাদের ব্রেক্সিটের যে ইম্প্যাক্ট, যে এখন হচ্ছে যেহেতু বেলজিয়াম থেকে আমাদের ভ্যাকসিন ইম্পোর্ট হবে এখানে, সেই জন্য এখানে আমাদের নতুন যে ব্রেক্সিটের রুলস অ্যাপ্লাই হবে, সেই রুলস অ্যাপ্লিকেশনের কারণে বর্ডারে যে প্রবলেম বা যে বিষয়গুলো এক্সপোর্ট ইম্পোর্টের ট্যারিফ সংক্রান্ত, সেই জন্য আমাদের এখন ভ্যাকসিন কিন্তু আসতে হতে দেরি হতে পারে, এরকম একটা আশঙ্কা আমরা করছি। পাশাপাশি রাজা ভাই, আমরা একটু ছোট করে যদি না বলি, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশেও কিন্তু ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, এবং সেই ভ্যাকসিন নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আসছে। তো আমি আজকে ট্রেনে আসতে একটা নিউজ পড়লাম, যেটা একজন লিখেছেন, আমার ফেসবুক ফ্রেন্ড, উনি একটা কথা লিখেছেন যে আসলে ভ্যাকসিন যেটা ইন্ডিয়া থেকে আসছে সেটা তো আসলে ইন্ডিয়ার মেড না, যেটা বলছে এটা তো অবশ্যই একটা অ্যাস্ট্রাজেনিক যে ভ্যাকসিনটা সেটারই হচ্ছে
ফর্মুলাতে ইন্ডিয়াতে এটাকে তৈরি করা হয়েছে। ইন্ডিয়ার একটা মেডিকেল টিম অথবা আমরা যেটা বলি ফার্মাসিউটিক্যালস কোম্পানি। তো সেই ক্ষেত্রে মানুষের যে একটা ধূম্রজাল চলছে, যে আসলে এটা যেহেতু আমাদের ইন্ডিয়ার উপর আসলে ওই ধরনের বাংলাদেশদের ওই ধরনের কনফিডেন্সটা নাই যে ইন্ডিয়া আমাদেরকে একটা বেটার প্রোডাক্ট সবসময় দেয় না। এমনি ইন জেনারেল ইন্ডিয়ান প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে সবসময় সন্দেহ আছে। আমরা বোধহয় আমাদের মহিলারা ইন্ডিয়ান শাড়ি আর ইন্ডিয়ান তেল ছাড়া অন্য কোনো কিছুই তো তারা ব্যবহার করতে চান না, কমফোর্ট ফিল করছেন না। জি, এখানে আরেকটা জিনিস যেটা আমাকে বলতে হবে, আমি একটু বলে রেজা ভাই, সেটা হচ্ছে আরেকটা, কারণ গতকালকে যমুনা টিভিতে একটা নিউজ এসেছে যে somehow about like 56 people or something অলরেডি এফেক্ট হয়েছে, যেই ভ্যাকসিনটা আর কি ইন্ডিয়াতে অলরেডি শুরু হয়েছে। আমরা শুনেছি যে নরওয়েতে 23 জন লোকের মৃত্যু হয়েছে জি ভ্যাকসিন নেওয়ার পরে। গত পরশুদিন বোধহয় একটা ঘটনা, যে এটা নিয়ে ফরহাদ মাঝার এবং সালমান এফ রহমানের ভিতরে টেলিভিশনের বিতর্ক হয়েছে এবং সেখানে আমরা যেটা দেখে আমরা একটু স্তম্ভিত হয়ে গেলাম যে সালমান এফ রহমানের বেক্সিমকোকে ডিলারশিপ দেওয়া হয়েছে এটা ব্যবহার করা। কিন্তু এটা তুমি একজন লয়ার, তুমি ভালো করে জানো, যারা ট্রাস্ট ল পড়েছে, যারা কোম্পানি ল পড়েছে, তারা জানে যারা ট্রাস্টি পজিশনে থাকে তারা কখনো ওই ফিডিউশিয়ারি পজিশনটাকে এক্সারসাইজ করে কোনো বেনিফিট নিতে পারে না। এবং পরিষ্কারভাবে কিন্তু আমি শুনলাম সালমান ইব্রাহিম সাহেব বললেন যেটা তার বিজনেস। তো এখন কথা হচ্ছে যে যেখানে এত লক্ষ লোক মারা যাচ্ছে সেখান থেকে একটা বিজনেস, একটা অর্থনৈতিক ফায়দা করবে এমন কেউ যে একজন সরকারি দলের সাথে যা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যিনি মন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন এবং যিনি একজন সংসদ সদস্য, এটা কতটা, মানে এটা আমাদের যে ট্রাস্ট ল অনুযায়ী এটা কতটা এটা যুক্তিযুক্ত হয়েছে এবং এখানে কেন কম্পিটিশন হলো না, বা কেন সরকারের যে ড্রাগ যে নিয়ন্ত্রণ ব্যবস্থা যেটা আছে তারা কেন এটাতে ইনভলভ হলো না এবং এখান থেকে কেন প্রফিট করবে কেন, এটা আমার কাছে একটা বড় ইস্যু। এখানে আমাদের বর্তমান সরকার উন্নয়নের নামে আমরা দেখতে পেলাম বর্তমান সরকার বোধহয় কত 65,000 না 67,000 গৃহহীনকে গৃহ দিয়েছে। এটা খুবই একটা ভালো একটা প্রস্তাব দিয়েছে। আমরা দেখতে পেরেছি যে ভাষাঞ্চরে লাখের উপরে রোহিঙ্গাদের পুনর্বাসন হচ্ছে, এগুলি খুবই ভালো। এখান থেকে কি আমরা লাভ না করলেই কি আমরা পারতাম না? অবশ্যই। এটা আমার কাছে মনে হয় অনেককেই ব্যতীত করবে। এটা অর্থ এই না যে আমরা সরকারের বিরোধী কোনো পদক্ষেপ আমরা নিচ্ছি না। সেটা হচ্ছে যে আমরা যদি ধরে নেই যে এটা প্রফিট করুক, লাভ করলো, কিন্তু এই স্টেজে আমরা ধরে নিলাম যে লাভ করলো, কিন্তু যদি ভ্যাকসিনটার সুস্থ বিতরণ, আমরা যদি সুন্দরভাবে সবার মধ্যে যদি আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হয়, সেই জিনিসটাই কিন্তু আমরা এই প্রোগ্রাম থেকে আশা করছি। না, সেটা তো অবশ্যই, কিন্তু আমার কথা হচ্ছে যে এখানে যে জিনিসটা হবে, কারণ সরকার সব কারণে প্রশ্নবিদ্ধ হবে কেন এটা সরকারি দলীয় একজন যিনি মন্ত্রীর মর্যাদা পাচ্ছেন তার কোম্পানিকে এই একচেটিয়া রাইটটা কেন দেওয়া হবে। এবং তুমি জানো যে ট্রাস্ট ল অনুযায়ী কিন্তু এখানে ট্রাস্টি হিসাবে তার কিন্তু দায়িত্ব আছে টু অ্যাকাউন্ট ফর দ্য প্রফিট দ্যাট হি ইজ মেকিং। তো এটা আমাদের দেখতে হবে। আমরা আজকে আমরা একটা ক্রাইসিস টাইমের মধ্যে দিয়ে আছি এবং সবচেয়ে বড় কথা, যেহেতু আমরা বাংলাদেশ এখন একটা উন্নত বিশ্বের দিকে ধাবিত হচ্ছে, আমরা আশা করছি আগামী 10-20 বছরের ভিতরে বাংলাদেশ উন্নত বিশ্বে পৌঁছে যাবে। তাহলে এই যে এখানে একটা যেটা আমরা বলছি, এই যে আমরা যে একটা বলি যে একটা রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা কেন থাকবে না, এটা আমার একটা প্রশ্ন। তো যাই হোক আর কি, আমার মনে হয় আমরা অনুষ্ঠানে ফিরে যাই। জি রাজা ভাই, আমরা দর্শকদেরকে আবার একটু রিক্যাপ করছি যে প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ইউরোপ এবং ইউরোপের বাইরে থেকে যে আমাদের প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এনটিইউবি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা এই অনুষ্ঠানে সাধারণত ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন, অ্যাসাইলাম সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করে থাকি এবং পাশাপাশি আপনাদের সরাসরি কল আমরা নিয়ে থাকি স্টুডিওতে। আমরা চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য। রাজা ভাই, আজকে আমরা কি আপডেটটা দিতে পারি? একটা আপডেট দিয়ে আমরা শুরু করি। কিছু আপডেট আছে আমাদের, আমরা পুরো অনুষ্ঠানের ভিতরেই আমরা বিভিন্ন আপডেট দেবো বা কথাবার্তা বলবো। একটা হচ্ছে যেটা তুমি জানো যে হংকংগার যারা যারা বাসিন্দা, তাদেরকে এই ব্রিটিশ এই 31শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তারা ব্রিটিশ পূর্ণাঙ্গ নাগরিকত্ব পাবে এবং তাদের জন্য সম্পূর্ণ ইমিগ্রেশনের রুলের বাইরে, আইনের বাইরে একটা বিশেষ কনসেশনে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের হিসেব অনুযায়ী
2,58,000 থেকে 3,22,000-এর মতো আশা করছে তারা যে হংকঙ্গার এখানে আসবেন। এবং তারা বলছে যে এটাতে ব্রিটেনে একটা নেট বেনিফিট হবে 2.4 থেকে 2.9 বিলিয়ন পাউন্ড। তা আমরা যে কিছুদিন আগে যেটা শুনে গেলাম যে দেশটা লোকের ভারে জর্জরিত, আর কোনো লোক তারা নিতে পারবে না, ইমিগ্রেশন কন্ট্রোল করতে পারবে, হঠাৎ করে তাহলে এই যে 3 লাখ 3.5 লাখ লোক আনলে অলরেডি কিন্তু রাজীব ভাই আপনার মনে হয় 7,000 অলরেডি ইন করে গেছে। 7,000 আর এখন যদি এই 3.5 লাখ আসে তাহলে কি এটা কি আমাদের NHS এর উপরে কি প্রভাব পড়বে না? তো ফলে এই যে গভর্নমেন্ট একটা ডাবল স্ট্যান্ডার্ড, যে তারা যেহেতু চায়নার সাথে তাদের রাজনৈতিক সমস্যা আছে, চায়না একটা সুপার পাওয়ার, চায়নাকে কি করে কোণঠাসা করা যায় তাদেরকে একটু হ্যারাস করার জন্য তারা এখন হংকঙ্গারদেরকে তারা এখানে দিচ্ছে, এবং তাদের অনেক হয়তো পয়সা আছে, কিন্তু পয়সাটা তো ক্রাইটেরিয়া ছিল না। কারণ পয়সা থাকলে হংকঙ্গার তারা ইনভেস্টর হিসেবে দেশে আসুক। কালকে কিন্তু চায়নার যে গভর্নমেন্ট তাদের থেকে একটা স্টেটমেন্ট এসেছে, তারা বলছেন যে সাম সর্ট অফ লাইক পাসপোর্ট সংক্রান্ত একটা জটিলতা তারা ক্রিয়েট করছেন। সেই বিষয়টা কিরকম, যে তাদের যে ট্রাভেল ডকুমেন্ট তারা তাদেরকে কোনো রকমের ফ্যাসিলিটিস তারা দিবে না। তাই সেই ক্ষেত্রে তারা যারা একবার এখানে চলে আসবে তারা তো আর তাদের পক্ষে হয়তো ফেরত যাওয়া সম্ভব হবে না। জি, তো এখানে কিন্তু এটার সাথে আরেকটা ঘটনা আছে, পরশুদিনই কিন্তু তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়েছে চায়না করে, এবং এখানেই একটা খুব বড় একটা সমস্যা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা কি, আমরা যদি বিশ্ব রাজনীতি নিয়ে আমরা দেখি, এখন তো ডোনাল্ড ট্রাম্প নাই, জো বাইডেন এখন নতুন প্রেসিডেন্ট হয়েছেন, তো যেটা হতে যাচ্ছে সেটা আমরা দেখব যে করোনা ক্রাইসিস থেকে উঠার পরে আমার ধারণা যে আমেরিকা সুপার পাওয়ার হিসেবে সিগনিফিকেন্টলি তার প্রভাব রিডিউসড হয়ে যাবে। কারণ আমরা দেখলাম যে কিভাবে চায়না যেখান থেকে এটা শুরু হলো, চায়না কিন্তু মোটামুটি এরা তো এটাকে সন্দেহ করে কত ধরনের লোকজন পাঠাচ্ছে, এখনও তো WHO প্রতিনিধি এই মুহূর্তে তারা পালন করছে। কিন্তু এটা তো সত্যি যে চায়না যদি লক্ষ লক্ষ মানুষ মারা যেত তাহলে আজকের এই আধুনিক বিশ্বে এটাকে কিন্তু সাপ্রেস করে রাখা যায় না। এই যে চায়না যে উহার মুসলমানদের উপর অত্যাচার করছে, এটা কিন্তু এরা কিন্তু তারা সাপ্রেস করে রাখতে পারেনি। জনগণ কিন্তু জেনে গেছে যে 20 লাখ থেকে 30 লাখ লোককে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে দিয়েছে, এটা কিন্তু তারা সাপ্রেস করতে পারেনি। তাহলে চায়না যদি এখন 20 লাখ লোক মারা যায়, কোনোভাবেই তারা সাপ্রেস করতে পারতো না আজকের এই আধুনিক বিশ্বে। তো সেখানে তাদের এই ফিগার 3,500 উপরে তো আর ওঠেনি, কিন্তু সেখানে আমেরিকাতে দুঃখজনকভাবে সত্য হলো 4 লক্ষের উপরে মানুষ প্রাণ। আমরা যদি যে বিষয়টা আলাপ করছিলেন সেটা হচ্ছে হংকং। যে হংকং এর আপনি তো যদিও আপনি একজন আইনজ্ঞ, কিন্তু আপনার ইতিহাসের উপর আপনার একটা দখল আছে, আমরা তো জানি। এই হংকং এর আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি ছোট করি, তাহলে কোন বেসিসে এখন এই ক্রাইটেরিয়াতে তারা এখানে আসছেন? যেহেতু হংকং একসময় ব্রিটিশ কলোনি ছিল, এবং তারা 1997 সাল পর্যন্ত 1997 ব্রিটিশ কলোনি যখন ছিল, যেমন ধরো 1974 সালের আগে এদেশে কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে লোকেরা কিন্তু ভিসা ছাড়া আসতে পারতো, সেটেল করতে পারতো। আমরা দেখতে পাচ্ছি 71 এবং 74-এর পর থেকে এই ধরনের পরিবর্তন। না, টিটি না, তখন তারা বৃহত্তর কমনওয়েলথ সিটিজেন হিসেবে, এই যে চিন্তা করো, দেখো জ্যামাইকানরা কিন্তু 2002-3 পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ থেকে তারা কিন্তু এই দেশে আসতে পারতো, থাকতে পারতো, কাজ করতে পারতো। এবং সেটার কারণে এই যে আমরা উইন্ডার্সের যে প্রবলেমটা দেখলাম, এই প্রবলেমটা হলো যে তাদের কোনোদিনই ডকুমেন্ট দরকার পড়েনি, এবং অনেকে দেখা গেছে যে NHS-এ কাজ করেছে 40 বছর, তারপর তারা পেনশনে চলে গেছে, পেনশনও পাচ্ছে, তারা কোনোদিন এদেশ থেকে বাইরে বার হয়নি বলে তাদের কোনোদিন পাসপোর্ট লাগে। তো এই জিনিসটা তো ছিল, আস্তে আস্তে তারা এটাকে রেস্ট্রিকশন হচ্ছে। হ্যাঁ, তো সেই হিসেবে হংকং তো অনেক পরে তারা দিল। তুমি জানো হংকংয়ে পরে পর্তুগিজ যে কলোনি ছিল ম্যাকাও কিন্তু ফিরে গেছে 1999-এ, যেটা ম্যাকাও কিন্তু ক্যাসিনোর জন্য বিখ্যাত। ঠিক আছে, তো এখন এই সমস্ত জায়গাতে নিয়ে, কারণ 1997 সালে তারা কিন্তু ভাবেনি যে চায়না এত তাড়াতাড়ি একটা সুপার পাওয়ার হয়ে যাবে, এবং চায়না কিন্তু অর্থনীতির দিকে তারা জোর দিয়েছে, এবং তারা দেখেছে যে একটা দেশে সমরাস্ত্র নিয়ে হইচই করা হচ্ছে, সেই দেশে যদি আমি তাদের বাণিজ্যকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে সে দেশের উপরে আমি যতটা প্রভাব দিতে পারবো অন্য কোনোভাবে কিন্তু করা যাবে না। সেটা কিন্তু চায়না কিন্তু করেছে। চায়না আফ্রিকার বিভিন্ন দেশে এবং ল্যাটিন আমেরিকার বহু দেশে চায়না ঢুকে গেছে। বাংলাদেশও চায়না
ঢুকেছে বা ঢুকতে যাচ্ছে। এবং তোমার হয়তো মনে আছে এই অনুষ্ঠানে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী একটা ডেলিকেট ব্যালেন্স করতে হবে, না চায়না নাকি ইন্ডিয়া। এখানে আমি তোমাকে আরেকটু বলে রাখি, এর মধ্যে কিন্তু নতুন ফ্যাক্টর হিসেবে যোগ দিয়েছে পাকিস্তান। হ্যাঁ, এবং আমি আমার ফেসবুকে আমি লিখেছিও যে আমি অবাক হব না যদি এই 26শে মার্চ আমাদের স্বাধীনতার 50তম স্বাধীনতা বার্ষিকীতে যদি পাকিস্তান আনুষ্ঠানিকভাবে একটা অ্যাপোলজি টেন্ডার করে। এবং অ্যাপোলজি টেন্ডার করলে কি হবে, যে ব্যারিয়ারটা আছে, ব্যারিয়ারটা সেটা কিন্তু রিস্ট্রিকশন হয়ে সেটা কিন্তু উঠে যাবে। কারণ এর আগে কিন্তু নওয়াজ শরীফ পাকিস্তানের ট্রাভেল ব্যান তারা কিন্তু ওয়েট করেছে, যেটা বলছি যে নওয়াজ শরীফ এবং তারপরে মিয়া নওয়াজ শরীফ এবং তারপরে পারভেজ মোশাররফ কিন্তু নিজেরা ব্যক্তিগতভাবে কিন্তু তারা এই নিয়ে দুঃখ প্রকাশ করেছিল। যেটা দরকার হচ্ছে সরকারি তরফ থেকে, ঠিক যেভাবে জাপান কোরিয়ার কাছে মাপ চেয়েছিল অফিসিয়ালি, সেটা হলেই কিন্তু দেখা যাচ্ছে যে, এবং এটার পিছনে চীন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সেখানে তখন প্রশ্ন হবে আমাদের বাংলাদেশ কি তখন চীন পাকিস্তানের দিকে যাচ্ছে নাকি ইন্ডিয়ার দিকে যাচ্ছে। ভারত থেকে কিন্তু এটা নিয়ে অনেক অস্বস্তি দেখা গিয়েছে। সেটার কারণে দুদিন আগে আমরা দেখতে পেলাম যে ভারতের আনুষ্ঠানিকভাবে বলেছে যে বাংলাদেশের মতো এত বন্ধু আর কেউ ভারতের নাই। তো একটা দুটো জনের ভিতরে একটা টানাপোড়েন চলছে। দেখতে হবে বাংলাদেশ কি এই ব্যালেন্সটা কিভাবে মেনটেন করে। না, সেক্ষেত্রে রাজীব ভাই আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ইমরান খান সে কিন্তু অ্যাম্বিশাস টাইপের একজন লিডার হিসেবে অনেকেই তাকে দেখছেন। সে হয়তো এরকম একটা রাষ্ট্রীয়ভাবে অ্যাপোলজি দিতেও পারে। হ্যাঁ, সেটাই কথা মনে করা হচ্ছে, কারণ এটা নিয়ে একটু CNN থেকেও এক ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পাকিস্তানি ডিপ্লোম্যাট বা এক্স ডিপ্লোম্যাটরা তারা কিন্তু বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে গিয়ে তারা কিন্তু এটার পক্ষে কথা বলছে। এটার ফলশ্রুতিতে বাংলাদেশের পত্রিকাতে 2-3টে জায়গাতে বলা হয়েছে যে কেন অ্যাপোলজি দরকার ইত্যাদি ইত্যাদি। তো ফলে আমরা দেখতে পাচ্ছি, কারণ আমরা তো জানি, খুব ভালোভাবে আমরা জানি যে রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধুত্ব বা স্থায়ী সত্যতা নাই। এই ব্রিটেন এবং ফ্রান্স তার 100 বছরের বেশি একে অন্যের সাথে যুদ্ধ করেছে। আজকে ব্রিটেন এবং ফ্রান্স কিন্তু সবচেয়ে বড় বন্ধু, তারা আবার এলাই হয়ে গেছে। এটাই কিন্তু নিয়ম। জি রাজা ভাই, আমরা একটা ব্রেকে চলে যাব একটু পরে। এর আগে আমরা ছোট করে যে বিষয়টা আপনাকে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি ভেরি রিসেন্টলি আমরা ইউ থেকে আমরা এক্সিট নিয়েছি, যে এখানে আমাদের ইউরোপিয়ান আমাদের হাজার হাজার কমিউনিটি আছেন। সেই ক্ষেত্রে আমরা যদি একটু হাইলাইট করি যে সাপোজ কেউ যদি এখনো প্রি সেটেল বা সেটেল করতে পারেন নাই, বা তারা হয়তো এখানে আছেন, 30 জুনের মধ্যে তাদেরকে করতে হবে। তাদেরকে 30 জুনের ভিতরে তাদেরকে অবশ্যই সেটেল বা প্রি সেটেল স্ট্যাটাস নিতে হবে, এই যারা এখানে আছেন। কিন্তু তাদেরকে দেখাতে হবে যে তারা 31 ডিসেম্বর আগে তারা এসেছে। আমি সম্প্রতিকালের বিভিন্ন অ্যাপ্লিকেশনের সময় আমরা দেখলাম অ্যাপ্লিকেশনগুলো করার পরপরই তারা ইমেল করে জানাচ্ছে যে শো আস এভিডেন্স যে তুমি 31 তুমি এটা ছিলে। জি, কিন্তু এরকম যদি হয় যে কেউ এই জিনিসটা এখনো সে মেইনটেইন করে নাই, তাহলে তার ক্ষেত্রে আমরা কি এটা অবশ্যই প্রবলেম। কারণ আমরা কিন্তু বলেছিলাম যে কেউ যদি চলে যায়, সে হয়তো আগে এসেছিল, দেখা গেল সে চলে গেল, তার পাসপোর্টে কোনো স্ট্যাম্প নাই, সে আবার হয়তো সে চলে গেছে 25 ডিসেম্বর এবং সে ফিরে আসলো ধরো 5 ফেব্রুয়ারি, তার পাসপোর্টে কোনো স্ট্যাম্প নাই, তার আগেরও কোনো এন্ট্রির কোনো প্রমাণ নাই, পরেরও কোনো এন্ট্রির কোনো প্রমাণ নাই। একটা সেনসিটিভ বিষয় আমরা আরেকটু চেষ্টা করব আলোচনা করার জন্য। ছোট এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আপনাদেরই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি আপনাদের বিভিন্ন আইন বিষয়ক প্রশ্নের সবসময় উত্তর দিয়ে থাকেন, এবং পাশাপাশি আমরা চেষ্টা করি সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দেওয়ার জন্য, এবং জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করার জন্য, যেটা অবশ্যই আমাদের আইন সংক্রান্ত বিষয়ের সাথে অত্যন্ত রিলেটেড। প্রিয় দর্শক, আপনারা আমাদের প্রোগ্রাম দেখছিলেন। আমরা আসলে দুঃখিত যে যান্ত্রিক গোলযোগের জন্য আপনাদের কিছু কল নিতে পারি নাই। আমরা সরাসরি আপনাদের সাথে এখন জয়েন করছি। আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের প্রোগ্রামের জন্য ওয়েট করছেন, কল নিয়ে ওয়েট করছেন, আমরা আর দেরি করছি না, আপনাদের সাথে সরাসরি চলে যাচ্ছি। আমরা আজকে অনুষ্ঠানের প্রথম কল নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম।
ইসলাম কেমন আছেন ভাইয়া? ধন্যবাদ আপনাকে অপেক্ষা করার জন্য। আপনার প্রশ্নটা করুন ভাইয়া। হ্যালো, জি জি, আমরা শুনছি আপনাকে, আপনি আপনার প্রশ্নটা করুন। জি ব্যারিস্টার রেলাভাই স্যারের সাথে আমার একটা জি প্রশ্ন। জি জি, আমরা শুনছি, আপনার প্রশ্নটা করুন। জি, আমি এই গত বছর সেপ্টেম্বরে একটা ফি ওয়েভার করছিলাম 7 ইয়ার। একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে ভাইয়া। আমি 7 ইয়ার বেসে। জি, আপনি গত বছর অক্টোবরে আপনি 7 ইয়ার্স বাচ্চার অ্যাকাউন্ট অ্যাপ্লাই করবেন, ফলে আপনি ফি ওয়েভার চেয়েছিলেন। জি, তারপর কি হলো ভাইয়া? ফি ওয়েভারটা আমি পেয়েছি। গুড। তারপর আমি অক্টোবরে মেন অ্যাপ্লিকেশন করি। জি, আর ডিসেম্বরে আমি বায়োমেট্রিক দেই। এই অনলাইনে আমি পাই নাই, আর ফোন করে আমি বায়োমেট্রিকটা দিচ্ছি, বুঝছেন ভাইয়া আপনার, হ্যাঁ বলেন। আপনি বায়োমেট্রিক দিয়েছেন, তারপর কি আপনি কি কোনো ডিসিশন পেয়েছেন? আপনি একটু কাইন্ডলি আপনি ওই বেবিকে একটু সরিয়ে কাইন্ডলি পরে আমাদেরকে কল দিন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার। নেক্সট কলার প্লিজ। হ্যালো হ্যালো কলার, আপনি আমাদের শুনছেন? আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনারা কেমন আছেন? আমরা আছি ভালো আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আসলে মুজাহিদ ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ আমাদের কমিউনিটির জন্য এই প্রোগ্রাম, সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। জি ভাই, আপনাকে আসলে আমার প্রশ্ন ছিল, আমি কি প্রশ্নটা করব? জি জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা ইউরোপ থেকে আসছি, জি, তো 31 ডিসেম্বরের আগে আমরা যে প্রি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনটা করেছিলাম, জি, তো সেই ক্ষেত্রে অনেকেরটা চলে আসছে, অনেকেরটা পেন্ডিং অবস্থায় আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে বায়োমেট্রিক কার্ডটা আছে, এটা দিয়ে বাংলাদেশে যেতে কোনো প্রবলেম হবে কিনা? আর অনেকে বলতেছে যে আমাদের যে বায়োমেট্রিক কার্ড আছে সেটা হচ্ছে 31 ডিসেম্বরে নাকি এটার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। এটা এই সম্পর্কে একটু যদি ক্লিয়ার করতেন ভাইয়া। এখানে যে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে কি, যেটা আমরা বললাম যে আপনি যে 31শে ডিসেম্বরের আগে এদেশে এসেছিলেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং আছে, এটা যদি আপনি প্রুভ করতে পারেন তাহলে আপনার কি বলে এয়ারপোর্টে কোনো প্রবলেম হবে না, যদি এটা প্রুভ না করা যায়। জি, আপনি এয়ারপোর্টে যেতে গেলে কি আমি কি এই পেপারসটা কি আসলে কি দেখাবো? এটা কিন্তু আমার তো আসে নাই। না না, কিন্তু আপনি কি কোনো অ্যাকনলেজমেন্ট পাননি? আপনি কি এটাকে অ্যাপস ডাউনলোড করে পাঠিয়েছেন? অবশ্যই রেজুমে সাবমিট করলে চলে আসে। হ্যাঁ, আমিও জানছি। আপনি কি অ্যাপস ডাউনলোড করে পাঠিয়েছেন নাকি আপনি বাই পোস্ট পাঠিয়েছেন? কি করেছেন আপনি? না, আমি হচ্ছে অ্যাপ ডাউনলোড করে পাঠিয়েছি, কিন্তু এখনো। তাহলে তো এটা চলে আসা উচিত ভাইয়া। এটা তো এতদিন সাথে সাথে আপনার অ্যাকনলেজমেন্টের সাথে সাথে আসার কথা। জি রাজা ভাই, যেটা হচ্ছে ভাইয়া আপনার কাইন্ড ইনফরমেশন আমরা বলছি, যেটা যখনই আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কনফার্মেশন একটা চলে আসে, সাথে সাথে চলে আসে, এবং ওখানে একটা অ্যাটাচমেন্ট থাকে যে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। জি, ওটা চলে এসেছে। হ্যাঁ, তাহলে তো আপনি জানেনই, তাহলে তো এটা তো আপনার প্রুফ যে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। জি, ওকে, তাহলে এটা দিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। জি না, আপনি খালি ব্যাখ্যা করে বলবেন যে আমি তার আগে ছিলাম, দেখো এটা প্রুফ যে আমার প্রি সেটেল স্ট্যাটাসের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। আর আমার বায়োমেট্রিক কার্ডটা তো সেই ক্ষেত্রে তো আমার এখনো সচল, এটা তো ডেট এখনো জানি। আর বায়োমেট্রিক কার্ড একটা প্রুফ হবে যে আপনি এখানে ইন টাইম এখানে আপনি ছিলেন এবং আপনি টিটি রাইট এক্সারসাইজ করছিলেন। তো এগুলি সবগুলোর কম্বিনেশন মিলে আপনার এখানে মানে সবগুলো কম্বিনেশন হচ্ছে এই যে আপনি এই দেশে লিগালি ছিলেন এবং আপনি লিগালি রিটার্ন করতে এন্টাইটেল। ও আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাদের প্রোগ্রামের জন্য। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাই আমরা ভালো আছি, আপনারা তো ভালো আছেন? জি আমরা আছি ভালো। আপনার প্রশ্নটা করুন ভাইয়া। ওকে, থ্যাংক ইউ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আপনাদেরকে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে ভাই, আমি 2007-এ একটা হিউম্যান রাইট কেস করেছিলাম। জি, তো যে সময় করেছিলাম আমি বলছিলাম 2000 আমি আসছি। তো ওই কেসটা আমার 2011-এ তারা রিফিউজ করেছে। তো এর ভিতরে আপিল রাইট দিয়েছিল, আমি আপিল করি নাই। তো
তো পরবর্তীতে আমার মতো একজনকে আমি বিয়ে করেছি 2011 জি তো 2016 আমাকে কাজে পাওয়ার পরে ডিটেইন করে ওইখান থেকে আমি অ্যাসাইলাম ক্লেম করে বেরিয়ে আসছি। তো আসার পরে আমি ফার্স্ট ট্রাইব্যুনালে কেস পাই নাই, পরে আমি অফ হয়ে গেছি। তো এর ভিতরে আমার বাচ্চার বোন 2013 হয়েছে। তো আমি ফার্দার সাবমিশন করেছি 2019 আমার ফ্যামিলি সবকিছু দিয়ে। এর ভিতরে আমার আরেকটা বাচ্চা, 2টা বাচ্চা হয়েছে। তো এখন পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। ভাইয়া, কিন্তু আমি বুঝতে পেরেছি এখন আপনার যেটা করতে হবে, আপনি যখন 2019-এ যখন আপনি ফার্দার সাবমিশন করেন তখন আপনার বাচ্চা কিন্তু 7 বছর হয়নি, তখন বাচ্চার বয়স ছিল 6, তাই তো? 6.5 বছর। হ্যাঁ, তো এখন যেটা আপনাকে করতে হবে, আপনাকে আবার তাদেরকে রিমাইন্ড করাতে হবে একটা ফার্দার সাবমিশন দিয়ে যে ওই সময় আপনি কোয়ালিফাই না করলেও এখন আপনার বাচ্চা কোয়ালিফাই করে 276 ADA-তে, আর আপনি এবং আপনার ওয়াইফ বা পার্টনার আপনারা কোয়ালিফাই করেন EX1-এ। এটা তাদেরকে আপনার রিমাইন্ড করায় দিতে হবে। না, আমি বলি একটু আপনাকে। জি, আমি 3 মাস আগে এইটা করেছি। করার পরে তারা 3 সপ্তাহ পরে আমাকে বলছে আমাদের সব এভিডেন্স, নতুন এভিডেন্স দেওয়ার জন্য। জি, নতুন এভিডেন্স হচ্ছে এর পরে ফার্দার পারমিশন করার পরপরই আমি নার্স সাপোর্টে যাই। এর পরবর্তীতে আমি রাইট টু ওয়ার্ক পাই। এইগুলা আমি দিছি। এরপরে মেডিকেল রিপোর্ট, রেকর্ড, তারপর যতগুলা এভিডেন্স আছে আমাকে হোম অফিসে যে গড় টড় দিছে ওইগুলার কাগজপত্র দিয়ে পাঠিয়েছি। আমি পাসপোর্টও দিয়েছি, আমার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট, প্লাস হলো আমার মেয়েদের 8 বছর হয়ে গেছে ওইগুলা সবগুলা লেখে পাঠিয়েছে, এবং স্কুল থেকে এডিশনাল লেটার বেটার সবকিছু দিয়ে দিয়েছি। 2 মাসের উপরে হয়ে গেছে, এখনো কিছু জানে না। আমার প্রশ্ন হচ্ছে কি হতে পারে? আর আমার তো খালি বায়োমেট্রিক দেওয়া আছে, আর তো আমার ফ্যামিলির কারো নাই। একটু ক্লিয়ারলি বুঝিয়ে বলুন। যেটা হতে পারে তারা ইচ্ছা করলে আপনাদের পুরা ফ্যামিলিকে তারা 7 বছরের রুলের কনসেশনে তারা দিতে পারে, কারণ তারা ইচ্ছা করলে, যে বললাম এটা হোম অফিস যদি তাদের ইন্টারনাল পলিসিতে তারা এখনো পর্যন্ত 7 বছর বাচ্চা থাকলে তারা ফ্যামিলিকে দিচ্ছে। যদিও আপনি জানেন যে আপনি যদি এটা নিয়ে কোর্টে যান, কোর্টে গেলে কোর্টের যে পজিশন আমরা দেখেছি কেও কেসের পরে, সেক্ষেত্রে কিন্তু 7 বছরের গ্রাউন্ডে ভিসা পাওয়াটা অনেক কঠিন। কিন্তু আমরা জানি যে কোর্ট থেকে এটা সুপ্রিম কোর্টের ডিসিশন হওয়ার পরেও হোম অফিস এখনো পর্যন্ত 7 বছর কেউ বাচ্চা নিয়ে থাকলে, কারণ আমাদেরই এর মধ্যে এই প্যান্ডেমিকের মধ্যে কয়েকটা অ্যাপ্লিকেশন কিন্তু তারা অ্যালাউ করেছে যেখানে 7 বছর বাচ্চা নিয়ে আসে আপনার মতো সিচুয়েশনে। তো আমার ধারণা আছে যে আপনাদেরকে তারা হয়তো ভিসাটা দিয়ে দেবে, তাদের ইন্টারনাল পলিসি আছে। যদিও আমি আগেই বললাম কোনো কারণে তারা যদি রিফিউজ করে, তবে সেক্ষেত্রে আদালতে গেলে, আদালতের দরজায় গিয়ে খটখটালে কিন্তু সেখানে হয়তো তেমন লাভ হবে না, কারণ আদালতের হাত অনেক শক্ত হয়ে আছে সুপ্রিম কোর্টের কেও ডিসিশনের জন্য। আগে যেটা ছিল, আমরা যেটা কোর্ট দেখতাম যে আমরা হোম অফিসের কাছে গেলে অ্যাপ্লিকেশন রিফিউজ হতো, তখন আমরা কোর্টে গিয়ে কোর্টের কাছ থেকে উইন করে আসতাম। এখন ব্যাপারটা রিভার্স হয়েছে, এখন হোম অফিস দিচ্ছে কিন্তু কোর্টে গেলে এগুলো পাওয়া যাচ্ছে না, কারণ কোর্টে সুপ্রিম কোর্টের কেও যে ডিসিশনটা অনেক রেস্ট্রিক্টেড করে দিয়েছে। বাট আমি আশা করি যে এখনও যেহেতু তাদের ইন্টারনাল একটা পলিসির কারণে তারা এগুলো গ্রান্ট করছে, আমার ধারণা আপনাকেও তারা গ্রান্ট করে দেবে। তো সময় লাগবে, 2 মাস খুব একটা লম্বা সময় নয়। আপনি জানেন যে হোম অফিসের ম্যাক্সিমাম ওয়ার্কার বাসায় বসে কাজ করছে, সুতরাং এটা সময় লাগতেই পারে। তো আমি 2 মাসের জন্য আমি হয়তো টেনশন করতাম না, 6 মাসের বেশি হলে তখন হয়তো একটা রিমাইন্ডার দিয়ে দেখতাম। তো আমরা আশা করি যে ইনশাআল্লাহ আপনি একটা সুসংবাদ পাবেন। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই,
এই কলারের মাধ্যমে কিন্তু আপনি 7 ইয়ার যে রুটটা অনেকটা ডিটেলস আলোচনা করেছেন। তো ওর সিনারিও কি হয়, ওনাকে কি কোনো কারণে হোম অফিস রিফিউজ করার তারা যদি আছে এরকম? তারা যদি এখন পর্যন্ত তারা কিন্তু কাউকে করছে না, জি এটা আমরা জানি। সে কারণে আমরা বলেছি যে দে মাইট হ্যাভ অ্যান ইন্টারনাল পলিসি, কারণ ইফ ইউ লুক এট দ্য ল, তুমি যদি লর দিকে দেখো তবে কেউ ওর পরে কিন্তু খুব এক্সট্রিম কেস ছাড়া দেওয়ার কথা না, কিন্তু গুড নিউজ হচ্ছে যে তারা দিচ্ছে অনেকেই দিচ্ছে, এবং এই যে বললাম যে এই প্যান্ডেমিকের মধ্যেও আমাদের কয়েকটা কেস এলাও হয়েছে। কিন্তু যদি কোনো কারণে কেস রিফিউজ হয় তাহলে কিন্তু অ্যাপিলে গেলে তুমি কিন্তু হারবে। অ্যাপিলে গেলে তো তখন তো কেউ কেসে স্ট্রিক্ট হয়ে যাওয়ার একটা চান্স আছে। প্রিয় দর্শক, আমরা আশা করছি যে আমরা অবশ্যই আপনি আমাদের আগামী কোন একটা প্রোগ্রামে আপনি অবশ্যই গুড নিউজ জানাবেন, এই আশা রাখছি। আমরা চলে আসছি আরেকটাও কিন্তু জিনিস আছে, ওনার দুটো বাচ্চারই কিন্তু জন্ম হয়েছে দেশে। একটা বাচ্চা বোধহয় 8 বছর হয়ে গেছে, এই বাচ্চাটা 10 বছর হলে বাচ্চা কিন্তু ব্রিটিশ হয়ে যাবে, তখন তার রুটও কিন্তু ওনারা ব্রিটিশ বাচ্চার রুটে। তখন কিন্তু আমাদের যে অনেকগুলি রুল আছে যে ব্রিটিশ বাচ্চার কখনোই এই দেশ থেকে চলে যাওয়াটা রিজনেবল নয়, এরকম পজিশন আছে। যদিও আমাদের ধারণা আছে যে 1-2 বছরের ভিতরে এটাও চেঞ্জ হবে, মানে অনেক কিছুই তো চেঞ্জ হয়েছে, এটা চেঞ্জ হবে। তারা বলবে যে হ্যাঁ ব্রিটিশ বাচ্চা চলে যাওয়াটা হয়তো রিজনেবল, আমরা জানি না, বাট এটা নিয়েও কিন্তু কেস আছে। ওকে, জি আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমি এই মুহূর্তে আমাদের স্টুডিওতে লাইনে কে আছেন? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? ভালো আছি, ধন্যবাদ আপনারা খুব সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। যে আমার একটা প্রশ্ন ছিল আমার ফাস্টফুড সম্পর্কে। আমার ফাস্টফুডের ভিতর যে পার্টের মধ্যে একটা পার্সোনালি ডিটেইলস থাকে, যে ইমার্জেন্সি কন্টাক্ট, জি ওইটা চাইছিলাম আমার রিনিউ করতে হইবে ফাস্টফুড, ওইটা চাইছিলাম আমি চেঞ্জ করতাম। আর স্পাউস নেম ওটা কিটা চেঞ্জ করলে কোনো প্রবলেম হইব না? সরি আমি ঠিক বুঝলাম না। আপনি কন্টাক্ট ডিটেইলস চেঞ্জ করবেন আর একটা হচ্ছে নাম চেঞ্জ করবেন। জি, আমার নাম না, স্পাউস নেম মানে হাজবেন্ডের নেম চেঞ্জ করলে কোনো সমস্যা হইব না? এটা না, হাজবেন্ড যদি ওনার নাম চেঞ্জ করে থাকেন তাহলে অবশ্যই তিনি একটা ডিড পোল করেছেন, তাই না? তো সেই ডিড পোলের কপি দিয়ে আপনি বলতে পারেন যে আপনার হাজবেন্ডের নাম এখন চেঞ্জ হয়েছে। না, আমার এক্স মানে যে হাজবেন্ড তার লগে আমার ডিভোর্স, বাট অলরেডি ডিভোর্স জিও বাড়াইছে না, এখনো লেটার বাড়াইছে না, কোর্ট অফ পেন্ডিং। তো আমি চাইলাম রিনিউ করার সময় আমি ওইটা চেঞ্জ করতাম না। সেক্ষেত্রে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন সেই ফর্মে আপনার নতুন হাজবেন্ডের নাম, আপনি দেখবেন যে এই সব অ্যাপ্লিকেশনেই কিন্তু হাজবেন্ডের ডিটেলস চাই। এটা নতুন হাজবেন্ড কিন্তু এখন ওনার ডিভোর্স এখনো পেন্ডিং। জি না, এখন আমার নতুন হাজবেন্ড, আমি চাইলাম আমার ফাদারের নাম দেওয়ার লাগে। জি, যেটা হবে যদি আপনার উনি পার্টনার হিসেবেও কিন্তু উনি ঢুকতে পারেন, যদি আপনারা একসাথে 2 বছর থাকেন। 2 বছর না থাকলে উনি আপনার পার্টনার হিসেবেই কিন্তু গণ্য হবেন না। আমি ওটা চাইলাম, আমি আমার নতুন কোনো পার্টনার নাই, আমি এখন নিউ কোনো, উনি চাচ্ছে যে ওনার যে এখন বাট আমি চাইলাম আমার ফাদারের নাম, হাজবেন্ডের নামটা উনি রাখতে চাচ্ছেন না, কিন্তু ওখানে হয়ে যাবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই, ওরা কিন্তু আপনাকে ফর্মে জিজ্ঞাসা করবে আপনার স্ট্যাটাসে লিখতে হবে আর ইউ সেপারেটেড, আর ইউ ম্যারিড, আর ইন এ সিভিল পার্টনারশিপ। তখন সেখানে আপনি কি বলবেন? সেটার পরে কিন্তু ডিপেন্ড করবে। যদি আপনি মনে করেন যে আপনার স্বামীর সাথে আপনি নাই, তো সেখানে আপনি লিখবেন সেপারেটেড। সেপারেটেড লিখলে তখন আর হাজবেন্ডের নাম দেওয়া লাগবে না। ওকে, না ডিভোর্স, একটা বিষয় যেটা আমি সিস্টার হেল্প ডিভোর্স এক জিনিস আর সেপারেটেড কিন্তু আরেক জিনিস। সেপারেটেড অর্থ কিন্তু এই না যে আপনি ডিভোর্স, সেপারেট হচ্ছে আপনি একসাথে থাকছেন না। এখানে তো আইনগতভাবে আপনি সেপারেট থাকতে পারছেন, ফ্যামিলি রিলেশন থাকার পরও আপনি সেপারেট, সেটা আপনি বলতে পারেন সিস্টার। আরেকটা জিনিস রাজা ভাই, উনি তো এখন রিনিউ করার পরেও তো আবার উনি চেঞ্জ করতে পারেন, যে ডিটেইলস চেঞ্জ করা যাবে পাসপোর্ট। না কিন্তু না, উনি দুটো ভুল করছেন। পাসপোর্টের ডিটেইল চেঞ্জের সাথে হোম অফিসের কোনো সম্পর্ক নাই। জি, পাসপোর্ট ওনার বাংলাদেশি পাসপোর্ট। বিষয়টা হচ্ছে আর কি, সেটা হচ্ছে যে আমাদের কলার উনি চাচ্ছেন না যে ওনার হাজবেন্ডের নামটা আর উনি আর পাসপোর্টে রাখবেন। সেক্ষেত্রে উনি যেটা করবেন, যেটা আপনি করবেন সেটা আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আপনাকে পাসপোর্ট চেঞ্জ করতে হবে, কারণ পাসপোর্টের সাথে হোম অফিসের কোনো সম্পর্ক নাই। বুঝতে পেরেছেন?
যা এটা আপনি বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আপনি নতুন ফর্ম ফিল আপ করে আপনি আরেকটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন, বলবেন এই পাসপোর্টে আপনার যেহেতু পার্সোনাল ডিটেল চেঞ্জ হয়েছে সেই কারণে আপনি পাসপোর্ট চেঞ্জ করতে যাচ্ছেন। ওকে, ওটা দিয়ে আমার রিনিউ করানি লাগবে, ডেট চলে যাবে নেক্সট মান্থ, এর জন্য আমি রিনিউ করাইতে হইব। তখন আপনি বলবেন আপনার পার্টনার না, তখন আপনি নিজেকে সিঙ্গেল কিংবা সেপারেটেড হিসাবে আপনি ফর্মে লিখবেন। সিস্টার রাজা ভাই আপনি তো আরেকটা জিনিস করতে পারেন সিস্টার, যদি আপনি ডিভোর্সটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করতে পারেন, যদি না, আপনার ওনার ভিসা urgent হতো না থাকে। ভিসা হতো ওনার শেষ হয়ে যাবে। আচ্ছা জি ওকে জি ওকে আপা, ওকে, থ্যাংক ইউ। জি কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলে। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই আপনাদেরকে। জি আমার আপনাকে ছোট্ট অসংখ্য একটি ধন্যবাদ। প্রশ্ন। জি, আমার আম্মুর বয়স ওভার 65। উনি কিছুদিন আগে 10 ইয়ার্স রুটের প্রাইভেট ফ্যামিলি লাইফে এই দেশে লিভ টু রিমেন পাইছেন, 30 মাসের ভিসা পাইছেন। আমার প্রশ্ন হলো, উনি যেহেতু ওভার 65, উনি যে প্রেসক্রিপশন যেটা জিপি দিলে যে মেডিসিন যেটা, ওইটা কি ফ্রি এলিজিবল কি না? উনি কিন্তু পাবলিক ফান্ড এলাও না। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, উনি কি এই যে ফ্রিডম পাস অ্যাপ্লাই করতে পারবে কিনা? আমি জানি না ফ্রিডম পাস। জি ভাইয়া, আমি আপনাকে বলে রাখি এই যে দুটো জিনিস আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন, এই দুটোর কোনোটাই পাবলিক ফান্ড নয়, ঠিক আছে? ফলে ফ্রিডম পাসটা আপনি যে বড়তে থাকেন, যে কাউন্সিলে থাকেন, সেই কাউন্সিল থেকে এটা ইস্যু করা হয়। অতএব ওনার যেহেতু বয়স 65, উনি এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেকেন্ডলি, ওনার যেহেতু বয়স 65, ওনার মেডিসিনও কিন্তু ফ্রি। তো ফ্রি প্রেসক্রিপশন বা ফ্রি মেডিসিন, সরি লেখা আছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। ভাইয়া আমি তো বললাম প্রেসক্রিপশনটা পাবলিক ফান্ডের মধ্যে পড়ে না। ওকে, আপনি যদি নিজে জানতে চান ভাইয়া, তো আমি আপনাকে বলে দিই, আপনি ইমিগ্রেশনের রুলের প্যারাগ্রাফ 6-এ যদি চলে যান, তো দেখবেন ওখানে পাবলিক ফান্ডের লিস্ট দেওয়া আছে। তার মধ্যে দেখবেন এই যে ফ্রি প্রেসক্রিপশন, ফ্রি মিল, এগুলো কোনোটাই ওর মধ্যে পড়ে না। ওকে, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। জি কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যে ভাইয়া যে বিষয়টা সম্পর্ক কোশ্চেন, সেটা হচ্ছে আমরা জানি যে এখন যারা 10 ইয়ার্স রুটে আছেন অনেকেই আপনি পাবলিক ফান্ড অ্যাক্সেস দিচ্ছেন। তা আমাদের এই ক্লায়েন্টের জন্য কি এরকম কোনো সুযোগ আছে? উনি যদি চান, উনি যদি চেষ্টা করেন, এখন প্রশ্ন হতে পারে যে ওনার মা যে ভিসা পেয়েছেন কোন গ্রাউন্ডে, এমন হতে পারে উনি হয়তো আন্ডারটেকিং সাইন করেছেন যে আমার মাকে এখানে থাকতে দাও, মায়ের সব খরচ আমি চালাবো। জি, এরপরে যদি এখন ইমিডিয়েটলি উনি বলেন যে মা ডিস্টিটিউট হয়ে গেছে, জি, তো এটা কি একটু কন্ট্রারি হলো না? ওকে, বাট যদি উনি এরকম কোনো ডিক্লারেশন না দেন, সেই ক্ষেত্রে তো Theoretically- চাইলেই ওনার পাবলিক থিওরিটিক্যালি অবশ্যই পারেন। জি, থিওরিটিক্যালি উনি চাইতে পারেন যে লিফটিং অফ কন্ডিশন। জি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো ক্লেভার কেস ওয়ার্কারের কাছে গেলে, জি। কেস ওয়ার্কার যদি দেখেন, সাধারণত আমরা জানি যে এলডারলি রিলেটিভকে দেশে রাখতে গেলে আন্ডারটেকিং সাইন আর করে। দিতে হয়। জি, হ্যাঁ, তো এরকম কিছু ওনারা করেছেন কিনা আমরা জানি না। জি, সেক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে তুমি না একটু আগে বললে, উনি যদি দেখাতে পারেন যে না আমি আন্ডারটেকিং সাইন করেছিলাম, বাট কোভিডের কারণে এখন আমার জব নেই, আমার কোভিডের কারণে আমার ফাইনান্সিয়ালি আমি ক্রাইসিস, এবং সেটাতে আমার মায়ের ট্রিটমেন্টে বা আদার ফ্যাসিলিটিতে আমার এফেক্ট হওয়ার সম্ভাবনা জি। আছে, সেই ক্ষেত্রে হয়তো তারা হয়তো কনসিডার জি, করতে পারে। জি। জি, প্রিয় দর্শক, আমরা আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আপনার নিজস্ব সলিসিটরের সাথে অবশ্যই এটা নিয়ে ডিটেলস কথা বলবেন। যদি কোনো অপশন থাকে আপনি অবশ্যই সেটা এক্সারসাইজ করতে পারেন। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার প্লিজ। আসসালামু ইসলাম, কেমন আছেন ভাইয়া? আপনি একটু জোরে বলতে হবে। হ্যালো, কেন ফোনটা নিয়েছে? জি জি জি, এখন শোনা আছে। জি, আমার একটা প্রশ্ন আসলে হচ্ছে না, আমি কি ওদের 10 ইয়ার্স রুটে জি, সো আমার 3টা এক্সটেনশন করে লিখছে কি, সো আমি জানতাম স্যার বাংলাদেশের মানে এক্সটেনশন করবো, এটা আমার ইন্ডিপেন্ডেন্টলি বর্দায়নি না। আপনার নেক্সট এক্সটেনশন কবে? 2022-তে? 2023 মাঝে। জি, আপনি যদি 120 মাস যদি আপনি লিমিটেড লিভ নিয়ে থাকেন, তাহলে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি কি 10 ইয়ার্স রুটের মাঝে কি অ্যাপ্লা, সো আমি অলরেডি 3টা এক্সটেনশন করে লিছি। জি, সো আমার আমি যদি নেক্সট এক্সটেনশন করি, আমার ইন্ডিপেন্ডেন্টলি বর্দায় করতে না, আপনি নেক্সট যে এক্সটেনশন করবেন সেটা হবে আপনার সেটেলমেন্ট। কিন্তু যেহেতু এখন পর্যন্ত এই 120 মাসের যে রুল, এই রুলে যেহেতু কেউই সেটেলমেন্টের স্টেজে যায়নি, সেজন্য তখন সেটেলমেন্টের সময় তারা কি কি দেখবে এরকম কোনো জিনিস কিন্তু রুলের মধ্যে হয়নি।
এটা 2022 সালে তারা রুলে আনবে যে তখন কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট করতে হবে কিনা, তখন ইনকাম থাকবে কিনা, অন্য কোনো ক্রাইটেরিয়া থাকবে কিনা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট তারা দেবে কিনা, এটা আমরা এখনো জানি না, কারণ এটা এখনো কেউই 10 বছর কোয়ালিফাই করে নাই। এবং আপনার নেক্সট এক্সটেনশনটাই হবে আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন। আচ্ছা, ওকে ভাই স্যার, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, উনি যেটা বলতে চাচ্ছিলেন যে আমার মনে হয় আমরা অনেকদিন থেকে এরকম একদম ক্লায়েন্ট খুঁজছিলাম যে যাদের 2022-তে গিয়ে একটা সেটেলমেন্ট হবে। উনার হবে 23 হবে, উনার 23-তে হবে। 2তে হওয়ার কথা, যে যারা শুরু করেছেন 12-এ, কারণ 12-এর 9 জুলাইতে লটা এসেছে, জি, অতএব কেউ অ্যাপ্লাই করলেও অন্তত সমস্ত লিখেছে, সহজ লিখেছে। সেই হিসাবে আমরা 23-এর আগে মনে হয় না একটা কারোর হবে, কারো হবে। সেক্ষেত্রে তো অ্যাপ্লিকেশনটা সেটেলমেন্টারি হবে, সেটেলমেন্ট হবে। কিন্তু তখন সেটেলমেন্ট দ্বারা কি কি ক্রাইটেরিয়া দেবে, আমরা জানি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট ছাড়া দেবে কিনা, ইনকাম কোনো ক্রাইটেরিয়া থাকবে কিনা আমরা জানি না। জি জি, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো, আমি ইউনুস পাঠান বুলু বলছিলাম ভাই। ও, কেমন আছেন? জি ভাইয়া, আপনারা ভালো আছেন সবাই ফ্যামিলি থেকে? হ্যাঁ, আছি পারিবারিকভাবে ভালো। আপনার অনুষ্ঠানটা দেখে এত ভালো জি লাগছে। জি, ধন্যবাদ আপনাকে প্রোগ্রাম দেখার জন্য ভাইয়া। আসলে ধন্যবাদ আপনাকে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, এই যে একটা আমরা এটা খুব প্রাউড ফিল করি। জি জি, আমাদের রেজা ভাই কিন্তু প্রাক্তন, মানে অনেক প্রাক্তন ছাত্র, আমরা তো ইয়াং এখনো আছি। আমরা কি বুড়ো হয়ে গেলাম নাকি? হ্যাঁ, তো আমি আমি একটু দুটা জিনিস জানতে চাই। জি 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 ভাই, আপনি বলুন। একটা হলো, ধরেন আমার ওয়াইফ আর কি, আপনার ভাবি, ওই যে ভাই একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না। আগামী ফেব্রুয়ারি মাসের 2 তারিখে শেষ হয়ে যাবে। এই মানে এখন কি নতুন করে কার্ড দিবে না আর কার্ড দিবে না আমি জানি না, মানে ওই যে অ্যাক্ট। আর আমার একটা বেবি হয়েছে, আপনার তো বলছিলাম কিনা জানি না, আজকে 2.5 মাস। তো ওরও ওই যে ব্রিটিশ পাসপোর্ট, যেহেতু আমাদের এখানে ওই সেটেলমেন্ট হয়ে গেছে, ব্রিটিশ পাসপোর্টের ব্যাপারে আমি অ্যাপ্লাই করি নাই। এটা কি কতদিনের মধ্যে করতে হয়? এটার কোনো টাইম লিমিট নাই, আপনি যখন খুশি তখনই অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু সে এলিজিবল যে কোনো টাইমেই করা, কারণ সে জন্মসূত্রেই সে ব্রিটিশ। আচ্ছা, আপনি ফর্ম ইউজ করবেন, এমএন ফর্ম ইউজ করবেন, এমএন ফর্ম ইউজ করে দিলে আপনার মানে না, আপনি সরি আপনি সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিবেন, সরাসরি পাসপোর্টের জন্য, না ন্যাশনালাইজেশন না, পাসপোর্ট অ্যাপ্লাই ওনার বাচ্চা ন্যাশনালাইজেশন করা লাগবে না, বাচ্চা সরাসরি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিবে। আপনি 3 সপ্তাহের মধ্যে, 1 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেজা ভাই, আমাদের ভুলু ভাই আরেকটা কোশ্চেন করেছেন, ভাবির কোশ্চেনটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝি না, আবার একটু যদি বলেন। আচ্ছা, আমি বলছিলাম যে আমার ওয়াইফ আসার পরে, ধরেন ওই যে আমরা যখন আমার এগেইনস্টে তো তার ইটালিয়ান পাসপোর্ট ছিল না, তো তখন তাকে 5 বছরের এখানে ওই যে কার্ড দিছিল, বায়োমেট্রিক কার্ড। জি, তো ওই 5 বছরের কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে এই যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ, মানে এই যে নেক্সট মান্থ। তো নতুন করে কি আর বায়োমেট্রিক কার্ড দিবে না? না, উনি কি প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেননি? আমরা ওই যে সেটেলমেন্টের সময় ওনার কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, যখন সেটেলমেন্ট করছিলাম তখন কিন্তু আর কার্ড আমাদেরকে দেয় নাই। না, কিন্তু ওনার কি প্রি সেটেল স্ট্যাটাস আছে কিনা? হ্যাঁ, সেটেলমেন্ট স্টার্ট হয়ে গেছে। যে সেটেলমেন্ট স্ট্যাটাস হয়ে গেলেই তো ওনার আপনার হয়ে গেল। ওনাকে কি তারা মানে উনি ট্রাভেলিং করলে বাংলাদেশে গেলে কিভাবে যাবে? না, ওনাকে কি তারা একটা নাম্বার দিয়েছে কি? হ্যাঁ, ইয়ে দিছে ইমেইলে ওনার ইউএন নাম্বার। জি, ওইটা নাম্বার থাকলেই ওনার জন্য যথেষ্ট। ওই পেপারটা নিলেই ট্রাভেল করতে পারবেন। আচ্ছা, ওই পেপারটাই হলে ট্রাভেল করবে। বাংলাদেশে কি এটা বুঝবে কিনা সেটা হলো বিষয়টা, যে বাংলাদেশে তো ওই যে কার্ড করছে, সেই জন্য বিষয়টা। ওইটা আপনার এখান থেকে আপনি কাউকে দিয়ে, কোনো লয়ার বা কাউকে দিয়ে একটা চিঠি লেখায় নিয়ে যাবেন। যেমন ধরেন এদেশে এখন এনআই কার্ডেরও তো কোনো কার্ড পায় না, একটা নাম্বার পায় সবকিছু। জি, ঠিক আছে, জি, ধন্যবাদ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। তবে যেটা আপনার হতে পারে ভাইয়া, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে উনাকে আপনি ওই এনটিএল ফর্ম দিয়ে অ্যাপ্লাই করাই কিন্তু বায়োমেট্রিক একটা নিতে পারেন। কারণ যেহেতু এখন আমার ধারণা, যেহেতু এখন সব কিছু হচ্ছে ইমিগ্রেশনের রুলের আন্ডারে, এবং যেহেতু যাদের পার্মানেন্ট রেসিডেন্স হচ্ছে ওরা ধরে নিচ্ছে এটা হচ্ছে সিমিলার টু ইনডিফিনিট টু রিমেন। তা আমার বিশ্বাস আপনি এনটিএল ফর্ম দিয়ে করলে আপনি বায়োমেট্রিকটা পাবেন।
রাজা ভাই, দর্শক ওনার মনে হয় লাইন কেটে গেছে। যেটা আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনার ফেব্রুয়ারিতে তো ওনার 5 ইয়ার্স হয়ে গেছে এবং উনি প্রি সেটেল অথবা সেটেলমেন্ট যেটা একটা করেছেন, সেটেল স্ট্যাটাস যদি ওনার হয়ে গিয়ে থাকে, সেটেল যদি হয়ে গেত, সেটেল না থাকলে তাকে সেটেল অ্যাপ্লিকেশন করতে হবে। জি জি, সেটেল হয়ে গিয়ে থাকলে যেটা উনি করতে পারেন, ওটা দিয়ে উনি তখন এনটিএল ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারেন, নো টাইম লিমিট। জি, নো টাইম লিমিট দিলে উনি বায়োমেট্রিক কার্ড পেয়ে যাবেন। ওই বায়োমেট্রিকটা ওনার সাথে রাখলে ওইটাতে ওনার লেখা থাকবে ইনডিফিনিট লিভ টু রিমেইন। জি, যেহেতু ওরা 5 ইয়ার্স এখানে সেটেলমেন্টের জন্য কার্ডটা আর ইস্যু করছে না ইস্যু করছে না। হ্যাঁ, জি। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজা ভাই। আমরা চলে আছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? জি জি, আমরা আছি। বল, আপনারা কেমন আছেন? এই তো ভাই, আপনাদের প্রোগ্রামটা খুবই সুন্দর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল ভাই। জি জি, বলুন। হ্যালো। জি, আমরা শুনছি। আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হইল গিয়া, আমি এই দেশ সেটেল মানে লিভ টু রিমেইন আছে আমার 20 বছর আগে আমি সেটেল হইছি। জি। তো আপনার আমি বায়োমেট্রিক কার্ড করি নাই। জি। তো এখন আমি বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করছি। আমার যত কিছু ভাইয়া, আপনি বায়োমেট্রিক করেন নাই, তাহলে আপনার সেটেলমেন্টটা কি পাসপোর্টের মধ্যে এখনো আছে? পাসপোর্ট আছে আমার, পাসপোর্টে আমার এই আগেরই আপনার স্টিকার মারা আছে, পার্মানেন্ট রেসিডেন্ট। স্টিকারের মেয়াদ শেষ হয়ে গেছে রাজা ভাই? স্টিকারে কোন মেয়াদ নাই স্টিকারে কোনো ভাইয়া। আপনাকে যেটা করতে হবে, যদি আপনি বায়োমেট্রিক কার্ড করতে চান, আমি আপনাকে বললাম আপনি এনটিএল ফর্ম দিয়ে, এনটিএল নো টাইম লিমিট এনটিএল ফর্ম দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি 3 মাস 3.5 মাসের মধ্যে আপনি একটা বায়োমেট্রিক কার্ড পেয়ে যাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিস্টার, কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আমরা আছি ভালো। একটু জোরে বলতে হবে সিস্টার। আচ্ছা, আমি নামটা না বললে ভালো হয়। যদি নামের কোনো দরকার নাই আপা, আপনি কিন্তু আপনার প্রশ্নটা করেন। মানে আমার একটা সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছি। জি জি। যে আমার একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম, বিকজ আমি আমার সেপারেট অলরেডি আমার পার্টনারের কাছ থেকে। তো অলরেডি আমাদের ডিভোর্স হয়ে ডিগ্রি যেটা ওইটা কমপ্লিট হয়েছে। তো এখন আমার যে জিনিসটা ফাইন্যান্সিয়াল প্রবলেম, আমি ওই জিনিসটা বুঝতে চাচ্ছি যে আমার একটা হাউস আছে, বুঝছেন, মানে ওই যে যখন আমাদের সেপারেট ছিলাম তখন আমি ছিলাম ভাইয়ের আরেক জায়গায় ছিলাম, থাকার জন্য অলরেডি ছিল। পরে জজ ডিসাইড করে বলছে যে আমার সাথে বাচ্চা আছে, বাচ্চা নিয়ে যাতে আমি বাসার মধ্যে থাকি, আমি জব করতেছি, করতেছি। তখন জজ ডিসাইড করেছিল যে আমি বাসার রেন্টার মর্গেজটা আমি দিয়ে যাই, কন্টিনিউ মর্গেজ পে করি 1 বছরের জন্য। 1 বছর পরে যখন আমাদের যদি এক হয় তাহলে তো এক হইলাম, আর নাহলে সেপারেট হলে সেপারেট ভাবে থাকলাম, মানে যেটাই আপনি ডিভোর্স যখন কমপ্লিট হবে তখন ফাইন্যান্সিয়াল ম্যাটারটা আসবে। তো এখন পর্যন্ত যখন আমাদের ফাইন্যান্সিয়াল ম্যাটারটা নিয়ে করতেছি, যখন আমি আমার সলিসিটরের সাথে কথা বলছিলাম, তো উনি বলছে যে যখন ফাইন্যান্সিয়াল ম্যাটার আসে হাফ হবে তুমি আর হাফ হচ্ছে তোমার এক্স পার্টনার পাবে। তখন আমি বলছি যে ঠিক আছে, এক্স পার্টনার হাফ পাবে। তখন আমি মানে ওই কাগজের মধ্যে বুঝছি আমরা সাইন দিয়েছি যে ঠিক আছে, ওইটার মধ্যে আমি এগ্রি আছি, ও এগ্রি ছিল। এখন সমস্যা হচ্ছে কি, ও এক্সট্রা একটা মানে লোন তুলছিল, ওটাই ছিল প্রাইভেট লোন, এটা ছিল মনে হয় 5,000-এর লোন। তো এই লোন আর ওর পার্সোনাল কিছু লোন ছিল, সবকিছু একসাথে করে ওইটা 20,000 পাউন্ডের লোন করে ফেলছে। করে ফেলার পর বলছে যে ওইটা মানে ও ঘরের মধ্যে কাজ টাজ করাইছে, এর জন্য ওই লোনগুলো যে আমরা যে ডিপোজিটের যে টাকাগুলো পাচ্ছি দিয়ে সেল করে, ওই টাকাটা নাকি মানে আমার পে করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমি কন্টিনিউ মর্গেজ দিয়ে যাচ্ছি আজকে 3-4 বছর ধরিয়া, কিন্তু আমার সলিসিটর বলতেছে এই মর্গেজের টাকা নাকি আমি পাবো না, বিকজ এটা আমি তো বাইরে রেন্টে থাকতে হয়তো আমি রেন্টের জন্য খরচ করতে হচ্ছে। আর আমি আসলে সত্যি যেটা আমি জানতেছি না এটার জন্য আমার কি করলে ভালো হবে, কোনটা মানে কোন কাজটা করতে পারছি। যে এতদিন আমি মর্গেজ দিয়ে যাচ্ছি, এখন আবার ওর যে প্রাইভেট লোনটা উঠাইছে, আমি আমার সলিসিটর অনেক ছবি দেখাচ্ছি যে দেখেন, ও তো বলছে যে ঘরে কাজ করাইছে, কিন্তু আমার ঘরে যখন থেকে যেইভাবে ঘরটা কিনেছিল ঠিক এইভাবে এখন পর্যন্ত আছে। বর্তমানে পিকচার টিকচার আমি দিয়ে দিছি যে এটার জন্য আমি কি করা যায়। তো উনি বলছে যে এটার জন্য তো মানে ও যখন চাচ্ছে তাহলে তো ওরটা হবে, যে ওটাই আমি বলছি আমি সবকিছু প্রুভ করতে পারবো। তো উনি বলছেন যে তুমি যদি সবকিছু প্রুভ করো তাহলে তুমি কোর্টে যেতে হবে।
আমি বলছি ঠিক আছে আমি এগ্রি আছি। এখন 3 মাস ধরে ওরে দিয়েছিল যে মানে লেটারটা সাইন করার জন্য, যে হাফ হাফ ইয়ে করার জন্য। 3 মাস ধরে ও লেটারে কোনো রিপ্লাই দিচ্ছে না, মানে এক্সট্রা রিপ্লাই কোনো লেটার দিচ্ছে না। এর জন্য আমার কি করা প্রয়োজন? আপনাকে আবার আপনাকে আপনাকে কোর্টে ব্যাক করতে হবে। কোর্টে ব্যাক আমার মনে হয় আপনার ফাইন্যান্সিয়াল সেটেলমেন্টটা হয়তো পুরোপুরি সর্ট আউট হয়নি, কারণ ফাইন্যান্সিয়াল সর্ট আউট হলে আপনি কি হতো, যদি আপনি বলছেন যে কি বাড়িটা কি সম্পূর্ণ আপনাকে দেওয়া হয়েছে নাকি বাড়িটা হাফ হাফ রাখা হয়েছে, কি করা হয়েছে? যখন আমরা কোর্টে যখন ফার্স্টে যখন আমাদের প্রবলেম ছিল বুঝছেন, তখন কোর্টে আমাকে বলছিল যে আপাতত আমি বাসার মধ্যে থাকার জন্য, আর কন্টিনিউ আমি যাতে মর্গেজটা পে করে যাই দেওয়ার জন্য। 1 বছর পরে যখন আমাদের মানে ডিভোর্সটা হবে, তখন ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে তখন কথা বলা হবে। তো যখন আমার কাগজটা আসছে যে ডিভোর্সের সময় সবকিছু আমরা রেডি হয়ে ফেলছি, তখন আসছে কি আমাদের ফাইন্যান্সিয়াল ম্যাটার নিয়ে। এখন ফাইন্যান্সিয়াল ম্যাটারের পরে বলছিল যে ও হাফ পাবে আমি হাফ পাবো। আমি বলছি যে ঠিক আছে এটাই হয়েছে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে এই যে 2-4 বছর আমি যে করে কন্টিনিউ মর্গেজ পে করে গেছি, ও নিজে দেয় নাই, আমার সাথে বাচ্চা আছে, আমি নিজে সবকিছু পে করে গেছি। যে 4 বছর যে আমি আমার মর্গেজটা পে করেছি, মর্গেজে কি কোনো টাকা বা কোনো কিছু? সেটা আপনার সলিসিটর বলেনি যে সেটার জন্য আপনার অংশ আরো বেড়ে যাওয়া উচিত, এরকম কোনো না? উনি আমার বলতেছে যে না, এটা তো তুমি যদি রেন্টিতে থাকতেও তাহলে তো তুমি রেন্ট পে করতাম, মনে করো তোমার একটা রেন্টে দিচ্ছে, এটার জন্য তোমার কোনো মানে ইয়ে নাই, অধিকার নাই যেটা নিয়ে তুমি কথা বলবা। আমি বললাম যে আমার সাথে তোমার একটা বাচ্চা আছে, অসুখ না। আমার তো মনে হয় আমি জানি না, উনি হয়তো যেহেতু আপনার কেসের ইনস অ্যান্ড আউটস উনি ভালো করে জানেন, কিন্তু এটা সাধারণত যেটা বলা উচিত ছিল যে আপনার এই ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন, কারণ এটা ডাইরেক্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন আপনি করেছেন বলে এটার জন্য আপনার অংশ বাড়া উচিত ছিল, কারণ 4 বছর আপনার হাজবেন্ড কিন্তু কিছুই আপনাকে দেয়নি, এবং যেহেতু আপনার সাথে বাচ্চা ছিল সেহেতু এখানে আপনার কেসটা আরও স্ট্রং হওয়া উচিত ছিল। কিন্তু এই যে বললাম, আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই, আমরা যেহেতু আপনার ফাইলপত্র কিছুই দেখিনি এবং কী ধরনের অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, সলিসিটর সাহেব কী অ্যাডভাইস করেছিল, এগুলো আমরা কিন্তু কিছুই জানি না। কারণ যেহেতু এটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড নয়, কিন্তু আমাদের হিসেব অনুযায়ী যেহেতু আপনি মর্গেজে আপনি কন্ট্রিবিউট করেছেন, সেক্ষেত্রে আপনি 50-50 নয়, আপনার হয়তো অংশ 60-40 এরকম সামথিং হওয়া উচিত ছিল, এবং যেটা বলা দরকার ছিল। কারণ যদি আপনি এই মর্গেজটা কন্টিনিউ না করতেন তাহলে হয়তো বাড়িটা বিক্রি করা লাগতো। তো আমার মনে হয় যে এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আবার আপনার সলিসিটরের সাথে বসা উচিত, দরকার হলে আপনি আরেকজনের কাছে গিয়ে একটা সেকেন্ড ওপিনিয়ন আপনি নিতে পারেন। ভালো একটা সলিসিটর খুঁজতেছি, আমাদের এটা উনি এরকম ভালো মানে জি, আপনি একটা সেকেন্ড ওপিনিয়ন আপনি কিন্তু নিতে পারতেন। আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি আমরা তো আপনার কোনো কাগজপত্র আমরা দেখি নাই, বা আমরা আপনাদের ডিভোর্সের কাগজ বা কোনো কিছু আমরা দেখি নাই। তো ফলে আপনি বোঝেন এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাটার পুরো পেপার না দেখে কিন্তু বলা সম্ভব নয়। কিন্তু আমাদের প্রিলিমিনারি ভিউ হচ্ছে যেহেতু আপনি মর্গেজে কন্ট্রিবিউট করেছেন 4 বছর, তো আপনার শেয়ার কিন্তু আপ হওয়া উচিত ছিল, পার্সেন্টেজ আরো বেশি পাওয়া উচিত ছিল। সরি আরেকটা জিনিস, ওই জায়গার মধ্যে তখন আমি বলছিলাম ঠিক আছে, যখন আমি হয়তো ও যখন কাগজগুলোতে ইয়ে করতেছে না, কারণ আমি ওর ঋণটা আমি দিতে পারবো না বুঝছেন, ওর যে প্রাইভেট লোনটা যেটা উঠাইছে সেটা আমি কেন পে করবো? মানে উনি বলতেছে যে যদি ওইটা প্রুফ হয় তাহলে আমার দিতে হবে। আমি বলছি ঠিক আছে, ও যে 14 তারিখে মর্গেজ উঠাইছে মানে যে করে কাজ করেছে, কাজের সব রিসিট গুলা ওনারে বলেন যে লেটার দিয়ে বলেন যে আমার কাছে রিসিট গুলা, আর যে ব্যাংকে তাকে মানে লোনটা উঠানো হয়েছে ওই স্টেটমেন্টটা দেওয়ার জন্য, যদি ওইগুলো দে আর গোড়ের কাজ ঠিক আছে আমি হাফ আমি দিব। তো ওই লেটার যে পাঠাইছিল, কিন্তু ওই লেটারটা ও রিপ্লাই দিচ্ছে না এখন পর্যন্ত। হ্যাঁ, সেজন্য যেটা আমি বললাম যে আপনি দরকার হলে আবার আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে এই ব্যাপারটা আবার আপনি ওই জায়গায় সমস্যা, যে কোর্টের কথা বলতেছেন, তো আমি বলছিলাম যে আমি কোর্টে যাব, তো উনি বলতেছে তুমি তো ফুল টাইম কাজ করতেছো, তুমি কোর্টে গেলে তোমার নাকি 8000 পাউন্ড নাকি আমার যাবে। তো এখন তো আমি সিঙ্গেল পারসন, এদিকে আমি করে মর্গেজ পে করে যাচ্ছি কন্টিনিউ। এখানে আপনার প্রবলেম হচ্ছে কি আপা, এই যে সিভিল লিটিগেশন খুবই ব্যয়বহুল। আপনি যদি কোর্টে যান তবে আপনি যেটা হতে পারে, আপনি যদি মামলাটা যেতেন তাহলে আপনি আপনার কস্টটা কিন্তু আপনার হাজবেন্ডের কাছ থেকে নিতে পারবেন। তারপর হচ্ছে কি আরেকটা জিনিস কেন বলছি, তখন আমি সিটিজেন অ্যাডভাইসে ফোন করছিলাম, তো ওনাদের বলছিলাম যে আমার তো এরকম আমি কোর্টে যাচ্ছিলাম কি কোনো কিছু মানে অ্যাভেলেবল আছে কিনা ইয়ের জন্য। তো আমার এটা কেসটা ছিল ডোমেস্টিক ভায়োলেন্স কেস, তো আমি বলছি আমার কাছে সব প্রুফ সব কিছু আছে, তাহলে আমি ইয়ে করবো। তো উনি বলছে যে ওরা বলছে হ্যাঁ যদি তোমার ডোমেস্টিক ভায়োলেন্স কেস হয়, সব প্রুফ সব কিছু যদি হয়, তাহলে হয়তো তুমি কিছু মানে 10% হোক 20% হোক তুমি মানে ইয়ে থেকে লিগেলিটি তুমি হয়তো হেল্প পেতে পারে। এখন আমার সলিসিটর আমি বলছি যে আজ থেকে 3 সপ্তাহ ওনারা বলছি যে আচ্ছা আপনি লেটার দেন, যে লাস্ট লেটার আপনি তো বলছেন যে লাস্ট একটা লেটার দিও যে 14 ডে ভিতরে যদি রিপ্লাই না দেয় তাহলে আমরা কোর্টে যাব। তো
ওই জিনিসের মধ্যে আজকে 3 সপ্তাহ ধরে আমার সলিসিটার মানে লেটারটাও লিখতেছে না। আমি বুঝতে পারতেছি না এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন। না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সলিসিটারের কাছে যেতে হবে এবং বলতে হবে তুমি যদি তুমি যদি আমার কেস না করতে চাও তাহলে আমার কিন্তু তোমার কাছ থেকে ইনস্ট্রাকশন উইথড্র করতে হবে, অন্য সলিসিটারের কাছে যেতে হবে। আর তুমি যদি নেগলিজেন্ট হও তবে আমি কিন্তু তোমার বিরুদ্ধে কমপ্লেন করে দেবো এসআরএতে। তারপর আরেকটা ওই যে 2 বছরের তো করেন তো করে মধ্যে যে লোনটা ফিক্স করা হয় যে ওইটা বছর পরে তোমার মানে মর্গেজ তোমার পিছন নামবে বা একটা ইন্টারেস্ট রেটের উপরে। এখন বর্তমানে আমি এক রেটে টাকা দিচ্ছিলাম, এখন এই ফিক্সড রেট টাইমটা চলে গেছে, কিন্তু এখন আমার এক্সট্রা মানি আরো পে করতে হচ্ছে মর্গেজের জন্য, বুঝছেন? 100 পাউন্ডের মতো আর এক্সট্রা আমার পে করতে হচ্ছে, মানে দুইজনে কন্ট্যাক্ট করতে পারতেছি না। তো আমি ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলাম, তো ওরা বলছে না আমি তোমার পারমিশন ছাড়া আমরা কিছু করতে পারবো না। তো আমি বলছি যে ঠিক আছে ওর সাথে যোগাযোগ করেন, করে আমার মর্গেজটা আপনারা একটু সর্ট আউট করে দেন, বিকজ আমি সিঙ্গেল পার্সন, আমি কোনো বেনিফিটের মধ্যেও না, এগুলো আমার জন্য খুব হার্ড হচ্ছে সবকিছু মিলিয়ে। তো ওরা বলছে যে আমি তোমার ওর সাথে যোগাযোগ করে ও যে একটা লেটার দেয় তাহলে আমরা এটা সর্ট আউট করবো। আমি ওইটাও কিন্তু আমার সলিসিটারের বলছি যে আমি 1 বছর ধরে একটা 100 পাউন্ড আরো একটা আমি মর্গেজ পে করে যাচ্ছি, আমি কি করা? হ্যাঁ, সেটা আমি বললাম যে জি, যেটা আপনার যেটা করা লাগবে, আপনার সলিসিটার ফার্মে আপনি সলিসিটারের বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন, তাদের প্র্যাকটিস ম্যানেজারের কাছে আপনি কমপ্লেন করবেন, করে বলবেন আমার ইনস্ট্রাকশন ফলো করে সে কোনো কাজ করছে না। তারপর আপনি দেখেন, কারণ সেখানে না হলে আপনি কিন্তু এসআরএতে কমপ্লেন করতে পারেন, ওমবাডসম্যানে আপনি যেতে পারেন। তো এটা বেস্ট হবে আপনি প্রথমে তার ফার্মের সাথে এটাকে আপনি রেস করেন। আমার ধারণা এটা কমপ্লেন করলেই সে আপনার সাথে বসে এই ব্যাপারে একটা মীমাংসা করে ফেলবে, কিন্তু আপনি এটাকে বেশি দিন ঝুলিয়ে রাখবেন না, তাড়াতাড়ি করবেন। হতে পারে যে এই সলিসিটরের সাথে ওনার যে হাজবেন্ডের কোনো একটা কানেকশন, এটা অনেক সময় হতে পারে না। আমরা যেটা দেখি অনেক সময় মানুষ প্রফেশনালি, নট নেসেসারিলি, যেটা হতে পারে অনেকে হয়তো এটাকে গুরুত্ব দেয়নি বা হয়তো অনেক কাজে, তাছাড়া একটা প্যান্ডেমিক তো চলছেই। তো যাই হোক, আমি যেটা বলবো আপনাকে আপনি তাদের প্র্যাকটিস ম্যানেজারের কাছে আপনি চিঠি লিখে বলেন যে আমি আমার সলিসিটার এই কাজে আমি হ্যাপি না, সে আমার ইনস্ট্রাকশন ফলো করছে না। তুমি আমার মতে একটা কমপ্লেন করলেই তাদের টনক নড়বে, কারণ কমপ্লেন তারা সিরিয়াসলি নেয়। কারণ এই কমপ্লেন আপনি ফেল করলে আপনি কিন্তু সলিসিটার রেগুলেশন অথরিটিতে আপনি যাবেন, এবং যে কোনো সলিসিটার কিন্তু এসআরএ ফেস করতে চাইবে না। ধন্যবাদ। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘক্ষণ ধরে আপনার প্রশ্নটা রাজা ভাই শুনছিলেন এবং অ্যান্সার দিয়েছিলেন। যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে বেস্ট হচ্ছে যে আপনি আপনার লয়ারের সাথে ডিটেলস কথা বলবেন, এবং ইফ ইউ আর নট হ্যাপি দেন আপনি হয়তো অন্য একজন সলিসিটর সুইচও করতে পারেন আপনার বেটার ইন্টারেস্টে, যেটা আমরা সাজেস্ট করতে পারি। আমরা দরকার হলে কিন্তু আপনি কমপ্লেইন করবেন, কমপ্লেইনটাও আপনি ইউ ক্যান কনসিডার যদি ওর সিনারিও হতে পারে। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আমি ভালো আছি। থ্যাংক ইউ আপনার একটা সুন্দর অনুষ্ঠান করার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার প্রশ্ন করুন ভাই। আমার একটা কোয়েশ্চন, আমি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করেছিলাম, তো সার্টিফিকেট পেয়ে গেছি, তখন ফাস্টফুড অ্যাপ্লিকেশন করতে চাইছি, তো ফাস্টফুডও ইন্টারভিউ দেওয়া লাগে আনার সময়, এটা কি আমার ইন্টারভিউ দেওয়া লাগবে? জি, পাসপোর্টে তারা এখন যে আপনাকে, আগে এটা ছিল না কিন্তু এখন পাসপোর্টে বায়োমেট্রিক লাগে, আর তারা চাইলে আপনাকে ইন্টারভিউ করতে পারে। তারা দেখে চাইতে পারে যে যার জন্য পাসপোর্ট না হচ্ছে সেই লোকটাই আর যার জন্য সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই লোকটা সেম কিনা। কোথায় গিয়ে আমি দিতে হবে ইন্টারভিউ? ওরাই আপনাকে বলবে যে আপনার যারা ইন্টারভিউ করবে কিনা, নাও করতে পারে। আমার যে বায়োমেট্রিক কার্ডটা আছে ওটাকে দিয়ে দিব অ্যাপ্লিকেশনে? আপনার বায়োমেট্রিক কার্ডটা ফেরত দেওয়া লাগবে। অ্যাপ্লিকেশন করার সাথে ওটার সাথে দিয়ে দেওয়া লাগবে? না, অ্যাপ্লিকেশন সাথে যদি নাও দেন তো একটা নিয়ম আছে, এর পরে একটা রিজনেবল টাইম আছে, 30 দিন বা হোয়াটএভার মধ্যে আপনি এটা ডেটে রিটার্ন করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সব কয়টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের সময়ের মধ্যে। আর যদি আমরা শেষ করতে না পারি অবশ্যই আপনাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি আগামী প্রোগ্রামে আমাদের সাথে জয়েন করার জন্য। প্রিয় দর্শক, আপনারা আপনাদের যে কোনো ফ্যামিলি লিটিগেশন এবং ইমিগ্রেশন অ্যাসাইলাম সংক্রান্ত প্রশ্ন আমাদের স্টুডিওতে করতে পারেন সরাসরি। প্রশ্ন করার সময় অবশ্যই আপনারা আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে প্রোগ্রামের গেস্ট আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন। রেজা ভাই, আমরা ছোট্ট একটা আপডেট যদি আপনি দিয়ে দেন, যে আপডেটটা খুব গুরুত্বপূর্ণ। আপডেটের মধ্যে একটা তো আপডেট আছে, আমরা বলতে পারি যে সম্প্রতি হাইকোর্টে যে একটা জাজমেন্ট হয়েছে যে
অ্যাসাইলাম সিকারদের যে রাইট টু ওয়ার্কের ব্যাপারে লটা হচ্ছে এই যে অ্যাসাইলাম সিকাররা যদি ফ্রেশ ক্লেমই করুক বা প্রথম ক্লেমই করুক, যদি 1 বছরের ভিতরে কোনো সিদ্ধান্ত তারা না পায় তবে তারা কাজের অনুমতি তারা চাইতে পারে। ইমিগ্রেশন রুলে 360 1 বছর যখন তাদের 1 বছর যাওয়ার পরে। তো এখন যেটা হয় যে তারা কিন্তু যে কাজের পারমিশনটা পায় সেটা শুধুমাত্র শর্টেজ ক্যাটাগরি, তেমনি স্কিল ওয়ার্কার জন্য তারা পায়, যেটা যেটা অথবা শেফ রেস্টুরেন্টে 30,000 পাউন্ড বেতনে। তো সেটা আমাদের অধিকাংশ অ্যাসাইলাম সিকাররা কিন্তু এটা পায় না। তোমরা যদি এর আগের কথা মনে থাকে 1990 সাল বা ওইরকম সময়ে, তখন কেউ অ্যাসাইলাম চাইলে তাকে সাল কার্ড বলে একটা কার্ড দেওয়া হতো, এসএল সাল। ওই সাল কার্ড অনুযায়ী তারা কিন্তু কাজ করতে পারতো। তো এটা নিয়ে এখন অনেক হইচই হচ্ছে। হাইকোর্ট বলেছে যে এটা আসলে ঠিক নয়, তাদেরকে প্রপার কাজের ব্যাপারে অনুমতি দেওয়া হোক। তো হোম অফিসের গাইডেন্সটাই ব্যাপারে সঠিক নয়, এটা নিয়ে অনেক হইচই হয়েছে। হোম অফিসের এখানে তারা যেটা এটা প্রতিক্রিয়াতে তারা যেটা বলেছে ইজ ভেরি ইন্টারেস্টিং। হোম অফিস তাদের প্রতিক্রিয়াতে তারা বলেছে গার্ডিয়ানকে যে কোর্ট তাদেরই নাকি রাইট টু ওয়ার্ক পলিসিকে লফুল বলেছে। ঠিক আছে, এবং তারা বলেছে যে এই যে যাদের কারণে এই কেসটা হয়েছে, কেসটা হচ্ছে তোমার এলজে কসোভো যে কেসটা হয়েছে, তারা বলতে চাচ্ছে যে এই কেসে এলজের বিরুদ্ধে কখনো কোনো রকমের ডিসক্রিমিনেটেড সে হয়নি। ঠিক আছে, এবং সে যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে যে তারা দরকার হলে তারা হয়তো এই ডিসিশনটা তারা অ্যাপিল করবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, তুমি যদি দেখো ইমিগ্রেশনের ক্ষেত্রে হাইকোর্টের কি ফাংশন, ইমিগ্রেশনের মধ্যে তো হাইকোর্ট তো নর্মাল কোর্ট নয়। তাহলে হাইকোর্টের এখানে কি ফাংশন আমরা তো জানি। ইমিগ্রেশনে তুমি যাও, তুমি গেলে তোমার ফার্স্ট ইয়ারে অ্যাপিল করো, সেখান থেকে পারমিশন নিয়ে আপার ট্রাইব্যুনালে যাও, সেখান থেকে চলে যাও কোর্ট অফ অ্যাপিলে। মনে রাখতে হবে হাইকোর্টকে আমরা এই দেশে ধরে নিই ইটস এ কাস্টোডিয়ান অফ হিউম্যান রাইটস। এখানে হিউম্যান রাইটস সংক্রান্ত কোনো যেখানে কেস হলে কোনো ইস্যু হলে কিন্তু আমরা হাইকোর্টে যাই, সেটা হাইকোর্টে আমরা যাই। এখানে হাইকোর্টে যাওয়ার কারণে এইখানে তারা কোর্ট এই ধরনের একটা জাজমেন্ট দিয়েছে। তো মজার ব্যাপার হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে এই যে আমরা পার্লামেন্টে একটা পার্লামেন্টারি যে লাইব্রেরিতে এটা নিয়ে যে একটা ডিসকাশন হচ্ছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তারা বিভিন্ন জায়গার বিভিন্ন দেশের যে রাইট টু ওয়ার্ক পলিসি, যেমন তারা বলেছে আমেরিকাতে 6 মাস পরে রাইট টু ওয়ার্ক দেওয়া হয় যে কোনো ওয়ার্ক, অন্য অন্য দেশে, এবং তারা বলতে চাচ্ছে যে রিফিউজি কনভেনশন অনুযায়ী 9 মাসের ভিতরে এটা দেওয়া উচিত, এরকম কথা তারা বলছে। কিন্তু এটা কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে এই যে এটা কি হবে, এটা মানুষকে এনকারেজ করবে যে মানুষ এসে অ্যাসাইলাম সিক করবে, জানে যে 2-3 বছর লাগে, যতদিন অ্যাটলিস্ট পেন্ডিং থাকে ততদিন আমি পুরোদমে আমি কাজ করে গেলাম। তো ফলে কোনোভাবে ইংল্যান্ডে আসলাম, এসে যদি আমি মনে করি কিছুদিন কাজ করে পয়সা করবো, দেশে আমি একটা অ্যাসাইলাম ক্লেম করে দিলাম, করে দিয়ে আমি 3-4 বছর এটাতে গেল, অ্যাপিল ট্যাপিল করে তারপর ওটা বাদ গেল, সাথে সাথে একটা ফ্রেশ ক্লেম করে দিলাম। এইভাবে হবে, এবং এটা পুরো পারপাসটাই এখানে হয়তো ফ্রাস্ট্রেটেড হবে। তো আমরা জানি না যে গভর্নমেন্ট কি করবে, বাট এই ব্যাপারে, কারণ এই দুটো বিষয়ের ভিতরের মধ্যে একটা ব্যালেন্স করাটা খুব কঠিন হয়ে যাবে। এবং যেটা আমরা বললাম আগে যে সাল কার্ডের যেটা কারণ ছিল, আমরা দেখেছি যে বহুত ক্লায়েন্ট ছিলাম বা বহুত অ্যাপ্লিকেন্ট ছিল যারা সাল কার্ড পাওয়ার 15 বছর পরেও কিন্তু কাজ করে যাচ্ছে। বাই দিস টাইম তাদের অ্যাপ্লিকেশন কোথায় রিফিউজ হয়ে কোম্পানিতে সে ইন করে আছে, ওরা তো আর চেক করে নাই ভালো কোনো, এবং দেখা গেছে যে কবে তার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে বসে আছে, তারপর তো 10 বছর কাজ করে গেছে। বাট এনিওয়ে, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতে পাই যে এতে অনেকেরই অনেক অসুবিধা হয়, যারা মানবত জীবনযাপন করে, এবং বিশেষ করে যারা অ্যাসাইলাম সিকার তাদের ফ্যামিলি মেম্বারদের কাজের অনুমতি থাকে না। তো যাই হোক, এটা একটা হবে, অথবা যেটা করতে হবে মহাবিশকে তারা একটা মোটামুটি একটা করবে, তারা 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে তারা একটা সিদ্ধান্ত দিয়ে দেবে, তারা মানুষকে ঝুলিয়ে রাখবে না বছরের পর বছর। তো যাই হোক, আমরা দেখি কোনো আপডেট হলে আমরা অবশ্যই জানাবো। আমরা আশা করছি যে অবশ্যই হোম অফিস বা গভর্নমেন্ট এই বিষয়টা পজিটিভলি দেখবেন, যেহেতু হাইকোর্ট থেকে একটা পজিটিভ রুল এসেছে। সেক্ষেত্রে আমাদের অনেকেই কমিউনিটির অনেকেই যারা হয়তো অ্যাসাইলাম সঙ্গত কারণে অ্যাসাইলাম করেছেন, আমরা ধরে নিই যে পজিটিভ কারণেই, যাদের হয়তো ভ্যালিড রিজন ছিল, অনেকেই হয়তো দেখাচ্ছে এখানে দ্বিমত হতে পারে, কিন্তু আমরা অ্যাজ এ আমাদের প্রোগ্রাম লিগ্যাল প্রোগ্রামে বলছি যে এভরি অ্যাসাইলাম ক্লেম ইজ দেয়ার ইজ এ ভ্যালিড রিজন।
তো সেই ক্ষেত্রে যদি পজিটিভলি যদি ওয়ার্ক রাইটটা আসে, সেক্ষেত্রে আমাদের অনেকে ভালনারেবল অ্যাসাইলাম ক্লেম সিকার যারা আছেন তারা উপকৃত হবেন, তাদের ফ্যামিলি মেম্বাররা উপকৃত হবে। না, এটা অবশ্যই, কিন্তু এখানে যেটা তাদের যে কাউন্টার আর্গুমেন্ট, যেটা একটা ইনসেন্টিভ দেবে মানুষকে এদেশে এসেই অ্যাসাইলাম করতে। একটা স্টুডেন্ট তার পড়াশোনা বাদ দিয়ে সে অ্যাসাইলাম রুটে চলে যাবে, কারণ সে দেখছে এখানে গেলে সে কাজের একটা পেতে পারছে। তো ফলে এটা তারা যে বিরাট উইন্ডো ওপেন করবে, এটার কারণেই তারা এতটা সন্ত্রস্ত। কিন্তু এটা হলে এটার কি তোমার এটা কি কাউন্টার প্রোডাক্টিভ হতে হবে সেটা কিন্তু আমরা দেখতে হবে। সেক্ষেত্রে যেটা হতে পারে, হয়তোবা তারা আবার ফাস্ট ট্র্যাকের মতো সিস্টেমকে তারা হয়তো নিয়ে আসবে, যে জিনিসটা তারা অলরেডি চিন্তা করছে। হ্যাঁ, তারা হয়তো আবার ওটাকে একটু অন্য নামে একটা দে উইল প্রবাবলি ব্রিং ইট ইন ডিসগাইজ। এবং তারা হয়তো কি করবে, অ্যাপিলকে সীমিত করে দেবে, এবং দেখা যাবে ম্যাক্সিমাম অ্যাপিলকে তারা হয়তো তখন সার্টিফাই করে দিবে, এবং তারা সার্টিফাই করে দেখা যাবে যে ফার্দার সাবমিশনও তারা হয়তো রেস্ট্রিক্ট করে দেবে। ফলে তোমার থাকার পিরিয়ডটা, এখানে কিন্তু আরেকটা সাজেশন দেওয়া হয়েছে এই পার্লামেন্ট থেকে, পার্লামেন্টের যে লাইব্রেরি থেকে, সেটা হচ্ছে যে তোমার 1 বছর ওয়েট করা নয়, 6 মাস পরেই এইটা দেওয়া উচিত। তো এটাতে যেটা হতে পারে, গভর্নমেন্ট হয়তো চেষ্টা করবে 6 মাসের ভিতরেই ডিসিশন দিয়ে রিফিউজ করে দিতে, বা এখন তো 1 বছর তো বলি, 1 বছর পরে কমিশন দিব, 1 বছরের ভিতরে হয়তো চেষ্টা রিফিউজ করে দিল। যে গভর্নমেন্ট তো অনেক কিছুই প্ল্যান করছে, কিন্তু এই প্ল্যানের মধ্যেও কিন্তু আপনার 45,000 কেস কিন্তু অলরেডি জমা হয়ে গেছে। আরো বেশি, এখন আরো বেশি 50,000 হতে পারে। তো আরো বেশি দেখা যাচ্ছে যে গভর্নমেন্টও পলিসি করুক, বাট পলিসিটা যদি পজিটিভ হয়, সেটাতেই আমাদের যারা ক্লায়েন্টরা, কমিউনিটি হয়তো উপকৃত হলো, এটা আমরা আশা করতে পারি। না, আমরা তো অবশ্যই আমরা জানি, ধরো বাংলাদেশে, আমরা তো বাংলাদেশের কমিউনিটি, বাংলাদেশ থেকে মানুষ এখানে অনেক আশা নিয়ে আসে, অনেক স্বপ্ন নিয়ে আসে, এবং মানুষ যুগে যুগে মাইগ্রেট করেছে, মাইগ্রেট করেছে বলেই মানুষের উন্নতি হয়েছে। আজকে যদি ইউরোপ থেকে আমেরিকাতে লোকরা না যেত, তাহলে আমেরিকা কি কখনো এত উন্নত একটা সভ্যতায় পরিণত হতো? তো ওইরকম ভাবে মানুষ কিন্তু মাইগ্রেট করেছে, আমাদের আরব থেকে, আমাদের টার্কি থেকে, ইরান থেকে মানুষ ভারতে মাইগ্রেট করেছিল বলে ভারতবর্ষে আজকে পৃথিবীতে যত মুসলমান, তার প্রায় 1/3 বা 1/4 বেশি কিন্তু ভারতবর্ষে থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের দর্শকদের কাছে। প্রিয় দর্শক, আপনারা যারা ওয়েট করছেন এখনো, আমরা দেখছি কে আমাদের স্টুডিওতে লাইনে আছেন। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনার প্রশ্ন? জি, আমার একটা প্রশ্ন ছিল রেজা ভাইয়ের কাছে, দুইটা প্রশ্ন অ্যাকচুয়ালি। তো একটা প্রশ্ন হইলো, আমার এক কাজিন নাকি উনি 10 ইয়ার্স রোডে ভিসা আছে, তো ওনার একটা কশন হয়ে গেছে, পুলিশ কশন কোন কারণে, তো সেই ক্ষেত্রে কি ওনার কোনো এক্সটেনশনে কোনো প্রবলেম হবে নাকি? ওনাকে ডিক্লেয়ার করতে হবে ভাইয়া, ওনাকে ডিক্লেয়ার করতে হবে যে ওনার একটা কশন আছে, তো সেই ক্ষেত্রে ভিসার সময় কিছু সমস্যা হবে না? ওনার সেটেলমেন্টের সময় ওনার যেটা হবে 24 মান্থের একটা প্রবলেম আছে, কিন্তু এমনি উনি 2.5 ইয়ার্সের ভিসা। হ্যাঁ, তো উনি যেহেতু সেটেলমেন্টে যখন যাচ্ছেন না, এই মুহূর্তে এটা প্রবলেম হবে না, বাট ওনাকে ডিক্লেয়ার করতে হবে এবং এক্সপ্লেইন করতে হবে। ভিসা বাড়াইতে কি ওনার কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, কিন্তু উনি যদি ডিক্লেয়ার না করে তাহলে ওনার সমস্যা হবে। আর সেকেন্ড প্রশ্ন, ওনার একটা বাচ্চা আছে, তো বাচ্চা 10 ইয়ার্সে রেজিস্ট্রেশন করে ফেলছে, তার কি বায়োমেট্রিক কার্ড এটা রিটার্ন পাঠিয়ে দিতে হবে? হ্যাঁ, আপনার এখনকার নিয়ম অনুযায়ী আপনি ব্রিটিশ পাসপোর্ট পেলে আপনাকে বায়োমেট্রিক কার্ডটা রিটার্ন করতে হয়। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, জি, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রথমেই কল করছিলাম, বাট আমি লস্ট করছি কলটা। জি 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 জি, আপনি জি কন্টিনিউ করুন। জি, আমি বলছিলাম যে আমি সেপ্টেম্বরে আমি ফি ওয়েভার করছিলাম, যে 7 ইয়ার্স রুটে আমি অক্টোবরে এটা পাই, তারপর আমি মেইন অ্যাপ্লিকেশন করি, আর ডিসেম্বরে আমি বায়োমেট্রিকটা আমি অনলাইনে পাই নাই, তো আমার সলিসিটার উনি ফোন করে লইছে বায়োমেট্রিক। তো বায়োমেট্রিক দেওয়ার পরে আর আমি এখন পর্যন্ত কোনো আপডেটও পাইতেছি না, আর আমার ডকুমেন্টও আমি সাবমিট করতে পারতেছি না, তারা কোনো লিঙ্ক দেয় নাই। এখন বলছে যে আমাদেরকে পরে জানাবে কোথায় এবং কিভাবে সেটা সেন্ড করবে। আপনি আবার তাদের সাথে আপনি যোগাযোগ করেন, কারণ তারা আপনাকে অপশন দেবে, আপলোড করার জন্য অথবা সেন্ড করার জন্য। আমার মনে হয় আপনি বললে আপনি আপলোড, আপনার সমস্ত ইমেলগুলো চেক করেন, এমনও হতে পারে আপনার ইমেলটা হয়তো আপনার জাঙ্ক ইমেলে চলে গেছে। রাজু ভাই, ওনার বায়োমেট্রিক যেহেতু ইস্যু হয়ে গেছে, মানে উনি সেখানে তো ওই সময়
উনি যখন বুকিংটা করেছেন সেই সময় তো ওনার আপলোডের একটা অপশন আসার কথা। আমরা জানি না ওনার ইমেলটা জাঙ্ক ইমেলে চলে গেছে কিনা। আপনার কি কোনো লয়ার ছিল না ভাইয়া, কোনো আইনজীবী ছিল না আপনার? ওটা ফোন করে ওই বায়োমেট্রিকের ডিপার্টমেন্ট ছিল, জি, তো তারা একটা লেটার দিছে। এই লেটারের মধ্যে লেখছে যে কোনো ধরনের ডকুমেন্ট না নেওয়ার জন্য, শুধু পাসপোর্ট এগুলা নেওয়ার জন্য। তারা ডকুমেন্ট বলছে যে পরে তারা আমাকে লিংক দিয়ে কোথায় আমরা সেন্ড করতাম। আমার মতে আপনার যদি কোনো উকিল থেকে থাকে সেই উকিল সাহেবকে দিয়ে আপনি তাকে সেখানে যোগাযোগ করেন, কারণ এতদিন লাগার কথা না। কারণ আমরা যেটা সাম্প্রতিককালে আমরা যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো করছি, এবং ইনফ্যাক্ট আমরা গত সপ্তাহে আমরা 2 না 3টা অ্যাপ্লিকেশন করলাম, তার প্রত্যেকটাতে কিন্তু উইদিন 72 আওয়ার্স আমরা কিন্তু আমরা পেয়েছি লিঙ্ক। তো ফলে আপনারটা একটু আনইউজুয়াল। ফলে আমার মতে আমি মনে করি আপনি যোগাযোগ করেন আপনার উকিল সাহেবের সাথে, উকিল সাহেবকে দিয়ে তাদের সাথে আপনি যোগাযোগ করেন। এমনও হতে পারে যেটা আমি বললাম যে আপনার ইমেল হয়তো এসেছে, যেটা হয়তো জাঙ্ক ইমেলে চলে গেছে। হ্যাঁ, ওই জায়গায় আরেকটা আমার প্রশ্ন, আমার যে সলিসিটার ফার্মে কাজ করতো, ও এই ফার্মে কাজ করে না, এখন অন্যজনের কাছে সেটা দেওয়া গেছে। হ্যাঁ, এটাও একটা সমস্যা হতে পারে, এটা সমস্যা হতে পারে। আমি যেটা বললাম যেটা অনেক সময় জাঙ্ক ইমেলে চলে যেতে পারে, অথবা উনি যে বললাম যেহেতু উনি নাই, কেউ হয়তো এটা খোঁজ করছে না, কেউ হয়তো এটাকে মনিটর করছে না। তো আপনি কালকেই, আপনি সোমবারই ওনার সাথে যোগাযোগ করেন। যার সাথে উনি ফাইল দিছে এখন নতুন, আমি ওর সাথে যোগাযোগ করি, তো ও বলছে যে না তুমি তো এখন আসবে না। ওনাকে আপনি বলেন যে তুমি হয় তোমার জাঙ্ক ইমেলগুলো চেক করো, অথবা তুমি ওদের সাথে যোগাযোগ করো, কারণ 3 মাস লাগার কথা নয়। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার ওয়েট করছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি লাইভে আছি? জি জি ভাইয়া, আপনি লাইভে আছেন, আপনার কথা শুনছি আমরা। ওকে, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল, আমার অন বিহাফ অফ মাই ওন রিলেটিভ। জি জি, উনি আজ থেকে 20 বছর আগে তার প্রথম ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছিল, আর এরপরে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। এখন দ্বিতীয় ওয়াইফের জন্য যখন অ্যাপ্লাই করবেন, ওনারা চাচ্ছে আর কি তার ওই যে ডিভোর্স লেটারটা, কিন্তু ওটা উনি হারিয়ে ফেলেছেন। এখন এইটা কি কোনো অবস্থায় নয়া করে? জি, উনি কোন দেশে করেছেন ডিভোর্স ভাইয়া? রাস্তা আছে ভাইয়া, উনি ডিভোর্স করেছেন কোন দেশে? ওই দেশে, ইউকেতে। হ্যাঁ, তো ইউকেতে আপনি গেলে উনি ইউকেতে যে কোর্টে, কারণ তখন তো এখন তো তাদের একটা কিউ সিস্টেম আছে, একটা তাদের প্রসেসিং সেন্টার আছে, কিন্তু 20 বছর আগে এখানে কিন্তু ওই ইন্ডিভিজুয়াল কোর্টে যেতে হতো। সেখানে লিখলেই তারা ওনাকে একটা ডিভোর্সের সার্টিফিকেট দিয়ে দেবে। 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগবে? জি, ওরা হয়তো একটা ফি নিবে, বাট ওদের সাথে আপনি ইমেলে যোগাযোগ করলে, টেলিফোন করলে বা ইমেলে যোগাযোগ করলে, ওনার নাম টাম দিলে ওরা ডিভোর্স সার্টিফিকেট উইদিন এ উইক তারা কিন্তু দিয়ে দিবে কোর্ট থেকে। জি, কিন্তু যে কোর্ট থেকে ওনারা করেছেন, মনে করে ওই করে অন্য জায়গা থেকে তো করা যেতে পারে, বা সময় লাগবে, কিন্তু যে কোর্টে করেছেন, ধরুন ফর এক্সাম্পল এখানে আমাদের বো রোডে আর কি, বো চার্চের পাশে একটা ম্যারেজ এবং ডিভোর্স আছে, সেখানে যদি কেউ ডিভোর্সটা করে থাকে, সেখানে যোগাযোগ করলে এরা তাকে দিতে পারবে। তারা বলে 1 সপ্তাহ, কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে 3-4 দিনের মধ্যেই তারা পাঠিয়ে দিয়েছে, হয়তো আপনাকে ইমেলও পাঠিয়ে দিতে পারে। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, আমরা আমাদের আজকের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনার থেকে ফাইনাল যে কমেন্টটা নিতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের ইউ যে কমিউনিটি আছেন তাদের বিষয়টা, যে আপনি ট্রাভেল সংক্রান্ত একদম সংক্ষেপে যদি একটু বলেন। আমি যে জিনিসটা এখন সবাইকে বোঝানোর, আমরা যে জিনিস সবাইকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে ইউ রেগুলেশন 2016 কিন্তু এখন বলতে গেলে তার আর কোনো ইফেক্ট নাই। শুধুমাত্র যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 2020-এর 31শে ডিসেম্বরের আগে এবং কোনো কারণে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়েছে বা পেন্ডিং আছে, তারাই একমাত্র ওই রেগুলেশনে গভর্ন হবে। এখন যেটাই হচ্ছে সেটাই কিন্তু ইমিগ্রেশন রুলে ইউ অ্যাপেন্ডিক্স ইউতে সেটা গভর্ন হচ্ছে। তারা কিন্তু এখন বিভিন্ন সময় তারা লিখে দিচ্ছে যে তুমি কি পাবে, তুমি সেটেল স্ট্যাটাস পাওয়া মানে তুমি পার্মানেন্ট রেসিডেন্স পাবে, যেটা ইনডেফিনিটলি লিভ টু রিমেনের মতো। যেটা আমি একজনকে অ্যাডভাইস করলাম, যেহেতু উনি স্টিকার, উনি একটা নাম্বার পাচ্ছেন, ইজ বেটার উনি এনটিএল ফর্ম দিয়ে উনি একটা বায়োমেট্রিক কার্ড নিয়ে নেন।
জি রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা প্রোগ্রাম থেকে বলছি, প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আজকে প্রোগ্রাম দেখেছেন, আপনারা বিশেষ করে আমাদের ইউ কমিউনিটি যারা আছেন, ইউরোপিয়ান কমিউনিটি, আপনারা আননেসেসারি লেটস সি গভর্নমেন্টের ফার্দার কি পলিসি আছে, এই আশা রাখছি এবং এই আশার কথা বলে আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আগামীতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। পাশাপাশি আজকের এই প্রোগ্রাম সুন্দর পরিচালনার জন্য আমরা এনটি গ্রুপের সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।